ভিডিও গেমের চেষ্টা। স্কুল শেষ হতেই গট্টু চিংকি ঘরে চলে আসে। চলো সোনারা, খাবার তৈরি হয়ে গিয়েছে। খুব খিদে পেয়েছে না? স্কুল থেকে এসে আগে হাত পা ধোয়া। হ্যাঁ মা, খুব খিদে পেয়েছে। আর আজ তো তুমি ছোলে ভাটুরি বানিয়েছো না? উফ, কি দারুণ গন্ধ আসছে। গন্ধ তো আসবেই, কারণ এত ভালোবেসে বানিয়েছি যে। চলো তাড়াতাড়ি বসে যাও, না হলে খাবার ঠান্ডা হয়ে গেলে মজাই পাবে না আর। হ্যাঁ মা। গট্টু আর চিংকি ডাইনিং টেবিলে বসে পড়ে। মা ওদের প্লেটে ছোলে ভাটুরে বের করে দেয়। চিংকি ওটা খাওয়ার জন্য খুব এক্সাইটেড ছিল, কিন্তু গট্টুর খাওয়ার দিকে মন ছিল না। মা, তোমার ফোন কোথায়? আমার ফোন? কি দরকার আমার ফোন? চাই, একটু বলো না কোথায়। আগে বল যে কি দরকার। তুমি বুঝবে না। আরে বাহ, এটা তো দারুণ। চিংকি, কি হয়েছে ওর? আরে ওই গেমটা খেলতে চায়, একদম দিও না ওকে। মাইন্ড ইওর ওন বিজনেস চিংকি। একটা নতুন গেম এসছে আর সবাই ওর বন্ধুরা এই ব্যাপারে কথা বলছিল। আর এই গেমটা মোবাইলে খেলে। আচ্ছা, কি এমন গেম দেখি তো? মা, একটা কার রেসিং গেম আছে, জুমজুম এক্স। ওর মধ্যে অনেক ফাস্ট কার আছে, যেমন ফারারি, বুগাটি, যেটা নিয়ে তুমি খেলতে পারো। আমার সব বন্ধু ওই গেমটাই খেলছে মা, আমারও খেলার আছে। খাওয়ার পরে একটু খেলতে পারবো না প্লিজ মা, প্লিজ? আচ্ছা আচ্ছা, খেলিস তুই, এখন খাবারটা তো খা। থ্যাংক ইউ মা, তুমি খুব ভালো। মা, ওর কথা শোনো না, না হলে ও ফোনের সাথে চিপকে যাবে, তারপর আর কারোর কথা শুনবে না। মা চিংকিকে বাচ্চা ভেবে ওর উপর হাসতে লাগে। গট্টু খাবার পর মায়ের কাছ থেকে ফোন নিয়ে নেয়। দেখ গট্টু, এখন 2টো বাজে, আমি কিন্তু 3টের সময় ফোন নিয়ে নেব, বুঝেছিস? হ্যাঁ মা, নিশ্চিন্ত থাকো, আমি দিয়ে দেবো। হ্যাঁ মা, আর 1 ঘন্টা প্লিজ, আমি একটা লেভেল আগে এসে গেছি। 4টের সময় নিশ্চয়ই ফোন দিয়ে দেব। এভাবে করতে করতে ঘড়িতে 7টা বেজে যায়, আর গট্টু চিংকির বাবাও অফিস থেকে ফিরে আসে। আরে, তুমি এসে গেছো? একটু গট্টুকে বোঝাও না, সে দুপুর থেকে আমার মোবাইলটা নিয়ে বসে আছে, এখনো ফেরত দিচ্ছে না। গট্টু, মায়ের ফোন ফিরিয়ে দাও। গেম খেলতে থাকবে তাহলে চোখ খারাপ হয়ে যাবে। আর হোমওয়ার্ক করেছো? চিংকি, এ আজ হোমওয়ার্ক করেছে? না বাবা, ঘরে আসতেই মোবাইলে গেম শুরু। গট্টু, ফোন আমায় দাও, যাও হোমওয়ার্ক করো। আজ থেকে তুমি ফোন পাবে না। শোনো, এতে পাসওয়ার্ড লাগিয়ে দাও। এখানে গট্টু আর রাগ করতে পারবে না। সন্ধেবেলায় গট্টু চিংকি হোমওয়ার্ক করতে বসে, কিন্তু গট্টুর মাথায় সেই গেমের খেলায় ঘুরতে থাকে। গাট্টু, তুই তো ভূতের মতো লাগছিস, সকাল সকাল কি করছিলিস? চেঁচিও না চিংকি, মাথা ব্যথা হচ্ছে। তুই সারা রাত গেম খেলেছিস, এভাবে তো ঘুমও হয়নি ঠিকঠাক, স্কুলে যাবি কি করে? গাট্টু, তোমার কি হয়েছে? শরীর খারাপ কি? সারা রাত জুমজুম এক্স খেলছিল, তাই তো এরকম দেখতে লাগছে। বাপ রে, এইটা শুধু গাট্টুই করতে পারবে, বাবা মা বকা দেয়নি? আমিও জুমজুম এক্সের ভক্ত হয়ে গেছিলাম, এখন তো বাবা মা আমাকে ফোনও দেয় না। মা বাবা তো মোবাইলে পাসওয়ার্ডও দিয়েছিল, কিন্তু গাট্টু খুঁজে ফেলে। এইটা তো ঠিক বললে তুমি। আচ্ছা, আজকে ফ্রাইডে, আর সবাই পার্কে খেলার জন্য দেখা করা হচ্ছে, ঠিক আছে? তোমরা আসছো তো? হ্যাঁ। ইয়েস ইয়েস, আবার দেখা হবে। চল না গাট্টু, বাইরে খেলতে যাই, সবাই আসবে আজকে। হারি, বন্টি, বিন্নি, গুড্ডি, সবাই। চ না যাই, চ চ চ না। চিংকি, বিরক্ত করো না, তোমার যাওয়ার আছে, তুমি যাও। চিংকি তো অবাক হয়ে যায়, কারণ গট্টু খেলার জন্য সব সময় তৈরি থাকতো, কিন্তু এখন খেলতে যেতে চাইছে না। চিংকির খুব চিন্তা হয় গট্টুকে নিয়ে। ও একটু রেগে মেগে ওখান থেকে খেলতে চলে যায়। পরের দিন গট্টু আবার মোবাইল ফোনে গেম খেলছিল। হঠাৎ তখন স্ক্রিনে একটা অ্যালার্ট আসে। ওখানে বড় বড় লাল অক্ষরে লেখা ছিল, গেম আপডেট, প্লিজ ওয়েট। ও ভীষণ ফ্রাস্ট্রেট করতে লাগে। ওর গেম খেলা ছিল,
কিন্তু আপডেটের জন্য ওকে তো দাঁড়াতেই হবে। গেম আপডেট হতে তো সময় লাগবে। ততক্ষণ কি করা যেতে পারে? গিয়ে দেখি চিঙ্কি কি করছে। মা, চিঙ্কি কোথায়? আরে, তুই গেম থেকে বেরিয়ে এসছিস? চিঙ্কি তো বাইরে খেলতে গেছে বন্ধুদের সাথে, পার্কে হরিও এসছে। তুইও যাচ্ছিস নাকি? হ্যাঁ মা, আমি আসছি। আরে গাট্টু, তুই এসে গেলি? আমি ভেবেছিলাম তুমি গেমের পরে আমাদের ভুলে গেছো। আমার তো মনে হয়েছিল জুমজুমেক্স আমাদের জায়গা নিয়ে নিয়েছে। হ্যাঁ, আমিও। চ না আমরা ছোঁয়াছুঁয়ি খেলি। তুই নতুন এসছিস না, তাই তুই আমাদের ধরবি। চ, এখন পালা। গাট্টু সবার পেছনে দৌড়ানোর চেষ্টা করতে লাগে, কিন্তু দৌড়ানোর জন্য ওর একদম শক্তি ছিল না। ওর খুব দুর্বল লাগছিল, ওর যেন মাথা ঘোরাচ্ছিল। অনেক দিন পর খেলাধুলার জন্য ওর চোখ যেন রোদও সহ্য করতে পারছিল না, আর খুব ঘামও হতে লাগে ওর। জোরে জোরে হাঁপাতেও লাগে। দুর্বল লাগার জন্য গাট্টু মাটিতে পড়ে যায়। সব বন্ধুরা ওকে দেখে ভয় পেয়ে যায় আর দৌড়ে দৌড়ে ওর কাছে যায়। তখন গাট্টু কাঁদতে লাগে। গাট্টু, কি হলো? তুই ঠিক আছিস তো? না চিঙ্কি, আমার ক্লান্ত লাগছে। এমন মনে হচ্ছে যেন আমি আর কখনো খেলতে পারবো না। আমার কি হচ্ছে চিঙ্কি? ওফো গাট্টু, এটা তো হতোই। রাত্রিবেলা শুচ্ছিস না, খাবার খাচ্ছিস না, সারা দিন গেম খেলছিস। এখন তো দুর্বল লাগবেই। কোনো ব্যাপার নেই গাট্টু, আমরা আবার তোমাকে স্ট্রং আর হ্যাপি করে তুলবো। তার জন্য আমাকে কি করতে হবে? এর জন্যই তোকে খেতে হবে সবুজ সবুজ শাক। আমাদের সঙ্গে খেলতে হবে। তোমার দরকার খুব ভালো ঘুম আর অনেক ভিটামিন ডি, যেটা তুমি পাবে সূর্য মামার থেকে। আর সব থেকে ইম্পর্টেন্ট গাট্টু, তোকে গেম খেলা বন্ধ করতে হবে। গাট্টুর খুব খারাপ লাগে, কিন্তু ও জানতো যে চিঙ্কি ঠিক বলছে। ঠিক বলছো চিঙ্কি, আমার গেম খেলা কম করতে হবে। গাট্টু এবার চিঙ্কি আর বন্ধুদের কথা শুনে ঘরে গিয়ে আর ফোন ছোঁয় না। আর মা রাত্রিবেলার খাবারে ভেন্ডি আর রুটি দেয়, যেটা ও খুব আনন্দে খায়। আর সেই রাতে গাট্টু টাইমে শুয়ে পড়ে। ওকে টাইমে শুতে দেখে ওর মা বাবা খুব আনন্দে হাসে। স্কুলে টিফিন টাইমে আবার নতুন গেমের চর্চা হচ্ছিল। এই গেমটা একটা ফ্যান্টাসি গেম, যার মধ্যে জাদুঘর আর ড্রাগন আছে। সত্যিতে? কি গাট্টু, আবার গেমের ভূত হওয়ার ইচ্ছা আছে নাকি? হ্যাঁ, কিন্তু রোজ নয়, সপ্তাহে শুধু একদিন। গাট্টু, তুই শোধরাবি না। স্কুলের নতুন ইউনিফর্ম। স্কুল থেকে বাড়ি ফিরে গাট্টু চিঙ্কির আজকাল টিভি শো দেখার একটা অভ্যেস হয়েছে। স্কুল ডেজ বলে একটা শোতে দেহরাদুনের একটা বোর্ডিং এর কিছু ছাত্রদের ঘটনা দেখানো হয়। আর গাট্টু চিঙ্কির সেই বোর্ডিং স্কুল, হোস্টেল আর সেখানকার অ্যাডভেঞ্চার দেখতে খুব ভালো লাগে। আজকেও গাট্টু চিঙ্কি ঘরে ফিরতেই টিভি অন করে দেয়। আরে আরে, আগে স্কুল ড্রেস তো চেঞ্জ করে নে, তারপর টিভি দেখিস। ততক্ষণে স্কুল এপিসোডের অর্ধেক এপিসোড শেষ। আমি আজকের এপিসোড মিস করতে পারবো না। এমন কি আছে এই শোতে? এটাতে একটা বোর্ডিং স্কুল আর এখানকার স্টুডেন্টদের স্টোরি আছে মা। আমার বন্ধুরাও তো রোজ এই শো এর ব্যাপারে কথা বলে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি ততক্ষণ তোদের জন্য খাবার বানিয়ে আনছি। আর মা কিচেনে গিয়ে রান্না করতে লাগে, আর গাট্টু চিঙ্কি টিভি দেখতে লাগে। আরে গাট্টু, স্কুল ডেজের স্টুডেন্টরা কি স্মার্ট না? ওদের ইউনিফর্ম দেখ তো। হ্যাঁ, এদের ইউনিফর্ম খুবই স্মার্ট। আমার তো আমাদের স্কুলের ইউনিফর্ম বোরিং লাগে। আরে বোরিং কেন? বোরিং তো সিম্পল হোয়াইট শার্টের সঙ্গে ছেলেদের এই ব্লু প্যান্ট, আর তোমাদের জন্য নেভি ব্লু স্কার্ট। না কোনো ইন্টারেস্টিং ডিজাইন, না কোনো ইন্টারেস্টিং প্যাটার্ন। হ্যাঁ, এই টিভি শোতে এদের ইউনিফর্ম তো মারুন আর হোয়াইট চেকসে আছে। আমার তো এই ইউনিফর্মের আইডিয়াটাই বেকার লাগে। ইস, যদি স্কুলে জিন্স আর শার্ট পরে যেতে পারতাম। আরে না গাট্টু, স্কুলে তো ইউনিফর্ম থাকা উচিত। তো চিঙ্কি তখন গাট্টুকে স্কুলে ইউনিফর্ম পরার গুরুত্ব বোঝায়, কিন্তু গাট্টু বুঝতে পারে না।
বিকেল বেলায় গাট্টু বন্ধুদের সাথে খেলতে যায়, আর চিঙ্কি মায়ের সাথে শপিং করতে বাজারে যায়। ক্রিকেট গ্রাউন্ডে বল ধরার জন্য গাট্টুকে ডাইভ করতে হয়, এতে ওর জামা ছিঁড়ে যায়। আরও সঙ্গে সঙ্গে ঘরে এসে চিঙ্কিকে কল করে, কারণ চিঙ্কি এখনো মায়ের সাথে শপিং করছিল। শোনো চিঙ্কি, আমার স্পোর্টস টি শার্ট আজ খেলতে গিয়ে ছিঁড়ে গেছে। ফেরার সময় তুমি আর মা আমার জন্য স্পোর্টস শপ থেকে একটা টি শার্ট নিও। আচ্ছা গাট্টু। আর শোনো, টি শার্ট ইন্ডিয়ান টিমের জার্সি নিও, কিন্তু আমার ওটা পছন্দ। হ্যাঁ বাবা, আমি জানি। তারপর চিঙ্কি আর মা গাট্টুর জন্য ইন্ডিয়ান টিমের জার্সি নেয়, যেখানে বিরাট কোহলির নাম লেখা ছিল। ঘরে এসে যেই ওরা গাট্টুকে নতুন টি শার্ট দেয়, তো ওটা দেখে খুব খুশি হয়ে যায়। তখন বাবাও ফিরে আসে, আর গাট্টু টি শার্ট পরে বাবাকে দেখায় আর জিজ্ঞেস করে, এমন দেখাচ্ছে এই টি শার্টটা বাবা? খুব ভালো লাগছে গাট্টু, এই ব্লু কালারটা তোমাকে স্যুট করে। ইন্ডিয়ান টিমের জার্সির তো কথাই নেই। কিছুক্ষণ পর মা ডিনার করতে ডেকে পাঠায়, আর সবাই মিলে ডিনার করতে বসেও যায়। ডিনার করার সময় গাট্টু বাবাকে ইউনিফর্মের ব্যাপারে বলে। বাবা, স্কুলের জন্য ইউনিফর্ম কেন দরকার হয়? আজ হঠাৎ এই প্রশ্নটা তুমি কেন জিজ্ঞেস করছো? আসলে আমাদের স্কুলের ইউনিফর্ম খুবই বোরিং। আমি চিঙ্কিকে বললাম যে আমরা স্কুলে যদি নিজের ফেভারিট জিন্স আর শার্ট পরে যেতাম তাহলে কত ভালো হতো। আমি ওকে অনেক বোঝানোর চেষ্টা করি বাবা, যে স্কুলে ইউনিফর্ম কেন দরকার, কিন্তু আমার কথা বুঝতেই পারছে না। গাট্টু, স্কুলের ইউনিফর্ম যে কোনো স্কুল আর স্টুডেন্টের একটা পরিচয় হয়, এইটা ওদের আইডেন্টিটির ভাগ। মানে? আচ্ছা বলো, তুমি ইন্ডিয়ান টিমের ব্লু টি শার্ট পরেই কেন ক্রিকেট খেলো? তুমি তো যে কোনো জার্সি পরেও ক্রিকেট খেলে নিতে পারো। টি শার্ট পরে আমার মনে হয় যেন আমিও ইন্ডিয়ান টিমের একটা ভাগ, একটা আলাদা এনার্জি এসে যায় ক্রিকেটে। একদম ঠিক, ঠিক যেমন আমরা ইউনিফর্ম পরি স্কুলের কিংবা যে কোনো স্পোর্টসের, কিংবা ন্যাশনাল ডিউটি যেমন পুলিশ কিংবা আর্মি, তো আমরা একটা বড় অর্গানাইজেশনের ভাগ হয়ে যাই, ভেতর থেকে একটা গর্ব মনে হয়। আর আমাদের এমন মনে হয় যেন সব জায়গায় আমরা আমাদের স্কুলকে রিপ্রেজেন্ট করছি। এই জন্য নিজের বিহেভিয়ার ভালো রাখা উচিত। একদম ঠিক। গাট্টু এবার বুঝতে পারে যে স্কুল ইউনিফর্মের গুরুত্বটা কি। পরের দিন যখন গাট্টু চিঙ্কি স্কুলে পৌঁছায় আর প্রেয়ারের সময় বন্ধুদের সাথে এক লাইনে দাঁড়িয়ে পড়ে, কিন্তু প্রেয়ারের পরে টিচার সব বাচ্চাদের একটা নতুন অ্যানাউন্সমেন্ট করে। বাচ্চারা, এই বছর আমাদের স্কুলের সিলভার জুবলি সেলিব্রেশন হতে চলেছে। আমাদের স্কুল তৈরি হয়েছে তার 25 বছর পূর্তি। সব বাচ্চারা তালি বাজায়। আর এই সিলভার জুবলিকে ভালোভাবে সেলিব্রেট করার জন্য আমরা নতুন লোগো আর নতুন ইউনিফর্ম বানিয়েছি স্কুলের। স্কুলের নতুন ইউনিফর্ম স্কুলের রিটেল স্টোরে অ্যাভেলেবল আছে, আর নেক্সট মানডে থেকে সেই নতুন ইউনিফর্ম পরেই আসবে তোমরা, বুঝলে? এটা শুনেই সব বাচ্চাদের মধ্যে খুব কিউরিসিটি বেড়ে যায় যে নতুন ইউনিফর্ম কেমন হবে। তারপর গাট্টু, চিঙ্কি আর ওর বন্ধুরা লাঞ্চ ব্রেকে এটাই আলোচনা করে। এই নতুন ইউনিফর্মের আইডিয়াটা তো খুবই ভালো। আমার তো এমনিতেও এই নেভি ব্লু প্যান্ট আর আমার এই শার্ট বোরিং লাগে রে। যদি আমাদের স্কুলের ইউনিফর্ম আমাদের ওই শোয়ের ড্রেসের মতো হয়ে যায়? স্কুল ডেজে যে স্কুল ইউনিফর্ম আমরা সবাই দেখি সেইটা না খুবই স্মার্ট দেখায়। শনিবার মা, বাবা আর গাট্টু চিঙ্কি স্কুলের ইউনিফর্ম কিনতে যায়। ওখানে সবাই প্রথমবার ইউনিফর্ম দেখতে পায়, আর গাট্টু চিঙ্কি নেভি ব্লু এর বদলে ডার্ক গ্রে কালারের ইউনিফর্ম দেখে। এইটা দেখে গাট্টু চিঙ্কি খুব খুশি হয়, আর পরের দিন স্কুলে রেডি হয়ে যাওয়ার জন্য তৈরি হয়ে যায়। গাট্টু ডার্ক গ্রে প্যান্টের সাথে ক্রিম কালারের শার্ট পরেছিল, আর সাথে ম্যাচিং ডার্ক গ্রে কালারের টাই। শার্টের পকেটে স্কুলের লোগো এমব্রয়ডারি করা হয়েছিল। চিঙ্কিও ক্রিম কালারের শার্ট পরেছিল, যার পকেটে স্কুলের লোগো ছিল, সাথে ডার্ক গ্রে আর লাইট গ্রে আর অফ হোয়াইট কালারের চেক শার্ট। এই চেক স্কার্টের প্রিন্ট একদম স্কুল ডেজের ইউনিফর্মের মতো, শুধু ওখানে কালার ছিল মারুন, এখানে গ্রে। আরে বাহ চিঙ্কি, তোমার ইউনিফর্ম তো পুরো স্কুল ডেজের মতন দেখাচ্ছে। হ্যাঁ রে গাট্টু, আর তোর ইউনিফর্ম তো একদম স্মার্ট লাগছে।
আর গাড্ডু চিঙ্কি যখন স্কুলে পৌঁছায় সব বাচ্চারা নতুন ইউনিফর্ম পরে খুব এক্সাইটেড ছিল। এমন মনে হচ্ছে আমরা যেন নতুন স্কুলে এসে গেছি। হ্যাঁ, এই নতুন ইউনিফর্ম তো খুব ভালো। এখন আমি স্কুল ইউনিফর্মকে আর বোরিং বলবো না, একে পরে তো খুব ভালো ফিলিং আসে। সব বাচ্চারা নতুন ইউনিফর্ম পরে খুশি খুশি ক্লাস অ্যাটেন্ড করে আর সবার চেহারা একদম খুশি খুশি থাকে। চিঙ্কির হেয়ার কাট। চিঙ্কি আর গাট্টু আরাম করে লিভিং রুমে বসে টিভি দেখছিল। চিঙ্কি, হয়ে গেছে, তুমি আর এখানে কতক্ষণ কার্টুন দেখবে? না না গাট্টু, আমি এখন এই কার্টুনটাই বসে বসে দেখবো। তখনই সেখানে মা চলে আসে। চিঙ্কি, এটা কিন্তু খুব খারাপ কথা। চলো নিজের ভাইয়ের সাথে রিমোট শেয়ার করো। তোমাদের পরস্পরের সাথে শেয়ার করা উচিত। আচ্ছা মা, এই নে গাট্টু, এবার তুই দেখ। তখন বাবাও সেখানে চলে আসে। আরে, এরা শুধু তো তোমার কথাই শোনে, আমার কথা তো একদমই শোনে না এরা। তুমি বাপের বাড়িতে যাচ্ছ, কে জানে কি করে সামলাবো। কি মা, তুমি মামা বাড়ি যাচ্ছ? মা, আমাদেরও নিয়ে চলো না, আমারও দিদার কাছে যাওয়ার আছে। না বাবা, তোমাদের পরীক্ষা আছে না? এমনিতেও দিদার শরীর খুব একটা ভালো যাচ্ছে না, তাই দেখা করতে যাচ্ছি আমি। আচ্ছা মা, তুমি শান্তি মতো যেও আর দিদার খেয়াল রেখো। আচ্ছা মা, তাড়াতাড়ি চলে এসো। হ্যাঁ বাবা, খুব তাড়াতাড়ি চলে আসবো আমি। ওহো মা, আমার এক্ষুনি মনে পড়লো, তুমি তো আমার হেয়ার কাটিং করতে বলেছিলে, কিন্তু তুমি তো চলে যাবে, এখন কি করে হবে তাহলে? আরে বাবা, তুই চিন্তা করিস না, আমি এই গেলাম আর এই এলাম। আচ্ছা মা, তুমি তাড়াতাড়ি এসো, তারপর করে দিও, কিন্তু আমি তোমার হাতে কাটিং করাবো। পরের দিন মা মামা বাড়ি চলে যায় আর গাট্টু আর চিঙ্কি স্কুলে চলে যায়। বাচ্চারা, তোমরা কথা বলো না, আমাদের স্কুলে নতুন প্রিন্সিপাল এসেছেন। উনি আগে আর্মি স্কুলের প্রিন্সিপাল ছিলেন আর উনি ভীষণ স্ট্রিক্ট। উনি সব বাচ্চার ইউনিফর্ম আর হেয়ারস্টাইল চেকিং করবেন বলেছেন। সব বাচ্চারা এক এক করে নিজের চেকিং করায় আর কিছুক্ষণ পরে কিছু বাচ্চাদের আলাদা লাইনে দাঁড় করানো হয় আর চিঙ্কিকেও সেই লাইনে দাঁড় করানো হয়। কিছুক্ষণ পর সেখানে প্রিন্সিপাল ম্যাডাম আসেন। স্টুডেন্টস, তোমাদের কারোর ইউনিফর্ম সঠিক নয়, এই জন্য তোমাদের এখানে দাঁড় করানো হয়েছে। এখন থেকে সবার ইউনিফর্ম নিট অ্যান্ড ক্লিন হতে হবে আর তোমাদের চুলের লেন্থও একদম পারফেক্ট হতে হবে। মনে করে কালকের থেকে নিজেদের ইউনিফর্ম যেন সঠিক করে পরে আসবে, যাতে তোমরা স্কুলের রুলস ফলো করো, আর সেটা যদি না হয় তাহলে তোমরা পানিশমেন্ট পাবে। চিঙ্কি, আমি জানি তুমি কি কথা ভাবছো। দেখো, তোমার ইউনিফর্ম একদম পারফেক্ট আছে, কিন্তু তোমার হেয়ার স্টাইলে প্রবলেম আছে। তোমার চুল খুব বড় হয়ে গিয়েছে যে, আর স্কুলের রুল হিসাবে সব বাচ্চাদের নিজেদের চুলের লেন্থ এক সমান রাখতে হবে। তাই চিঙ্কি, তাড়াতাড়ি নিজের চুলের হেয়ার কাট করিয়ে নাও, যাতে তুমি পানিশমেন্ট না পাও। ওকে ম্যাম। চিঙ্কি তারপর ক্লাসে চলে আসে, কিন্তু কারোর সাথে কথা বলে না, এমনকি ও গাট্টুর সাথেও কোনো কথা বলে না। তারপর স্কুলের ছুটির পর দুজনে ঘর চলে আসে। আরে বাচ্চারা, এসে গেছো তোমরা, চলো তাড়াতাড়ি কাপড় চেঞ্জ করো আর এসে যাও খেতে। না বাবা, আমার খিদে পাচ্ছে না, আমি আমার রুমে যাচ্ছি। কি হলো চিঙ্কি? আর এটা বলে ও নিজের রুমে চলে যায়। দেখো না বাবা, এ আজকে এমন বিহেভ করছে। তারপর গাট্টু বাবাকে সব কথা জানায়। আরে গাট্টু, এইটা তো খুবই চিন্তার ব্যাপার, কারণ ছোটবেলার থেকে এখনো অবধি চিঙ্কি শুধু মায়ের কাছে হেয়ার কাট করিয়েছে। এমনিতে তার চিন্তাটা সঠিক, যখন মা এখানে নেই তখন হেয়ার কাট কি করে হবে? বাবা, এতে কি এসে যায়? একটা বারের জন্য সে বাইরেও কাটিং করতে পারে। না গাট্টু, খুব আগের কথা। চিঙ্কি ছোটবেলাতে চুল কাটাতে গেছিল, কিন্তু ভুল করে সিজারটা চিঙ্কির কানে লেগে গেছিল, তাতে সে একটু আঘাত পেয়েছিল। সেই আঘাতটা তো খুব কম, কিন্তু চিঙ্কি যে ছোট বাচ্চা ছিল তখন, তো সে সেই কথাতে খুব ভয় পেয়ে গেছিল, আর তবে থেকে সে মায়ের কাছেই হেয়ার কাট করায়। ও, তো বাবা এখন কি করবে বলো না, এখন কি করব? চিঙ্কি নিজের রুমে বসে ভাবছিল যে ও কি এবার পানিশমেন্ট পাবে, কারণ ও তো নিজের মাকে ছাড়া কাউকে দিয়ে হেয়ার কাট করায় না। আর ভাবতে ভাবতে ও ঘুমিয়ে পড়ে। যখন ওর ঘুম ভাঙে, দেখে গাট্টু আর বাবা ওর সামনে রেডি হয়ে দাঁড়িয়ে আছে।
চলো চিঙ্কি মা, রেডি হয়ে যাও। রেডি? কিন্তু কেন বাবা? কোথায় যাচ্ছি বাবা? আমরা হেয়ার কাট করাতে নিয়ে যাচ্ছি না চিঙ্কি। কি? আমি করাবো না হেয়ার কাট? আমি মাকে ছাড়া কাউকে দিয়ে হেয়ার কাট করাবো না। আরে না চিঙ্কি, আমি তোমার না, আমার আর গাট্টুর কাটিং করাবো। সত্যি? নয়তো কি, দেখো না আমাদের চুল কত বড় হয়েছে, তাই আমি আর বাবা কাটিং করতে যাচ্ছি। এসো, আমাদের সঙ্গে যাবে না? আচ্ছা চলো। আসলে এটা বাবা আর গাট্টুর প্ল্যান ছিল চিঙ্কির হেয়ার কাট করানোর জন্য। ওরা চিঙ্কিকে নিয়ে স্যালন পৌঁছে যায়, আর স্যালনের ভেতর থেকে একটা আন্টি বেরিয়ে আসে আর চিঙ্কিকে ভালোবেসে বলে, আচ্ছা তুমি তাহলে চিঙ্কি, তুমি তো বেশ মিষ্টি দেখতে, আর তোমার চুল কি সুন্দর। শুধু একটু ছোট্ট কিউট ধরনের হেয়ার কাট দরকার এর। বাবা, আমি মাকে দিয়ে ছাড়া কাউকে দিয়ে হেয়ার কাট করাবো না। চিঙ্কি মা, এখন এটা ছেড়ে দাও। যদি তুমি হেয়ার কাট করাওনি তাহলে তুমি পানিশমেন্টও ঠিক পাবে। চিঙ্কি সোনা, চলো আমার সাথে ভেতরে এসো। তোমার যদি একটুখানি ভয় লাগে, আমি তোমার হেয়ার কাট করবো না তাহলে, আই প্রমিস। আর যদি তুমি তোমার ভয়ের সাথে লড়াই না করো, তাহলে সব সময় তোমার মনের ভেতর সেই ভয়টা থেকেই যাবে। এটা শুনে চিঙ্কির মনে সাহস এসে যায়। চিঙ্কি সোনা, আসো, এতে বসে পড়ো। এবার তোমার চোখটা বন্ধ করে নাও, আর দেখবে কিছুক্ষণের মধ্যে তোমার হেয়ার কাট হয়ে যাবে, আর তুমি জানতেও পারবে না। আচ্ছা আন্টি, আমি নিজের চোখ বন্ধ করে রাখবো। আচ্ছা বলো তাহলে, আমি নাকি শুনলাম তুমি আর গাট্টু মিলে একদিন স্যান্ডউইচ বানিয়েছিলে? হ্যাঁ আন্টি, আমাদের স্কুলে শেখানো হয়েছিল। খুব দারুণ টেস্টি ছিল, আর খুব হেলদিও। আচ্ছা, হেলদি কি করে? আরে আন্টি, ওর মধ্যে চিজ ছিল না তো, আর অনেক ভেজিটেবলস ছিল। এই জন্যই তো ওটা একটা হেলদি স্যান্ডউইচ ছিল। ও, এবার বুঝলাম। চিঙ্কি তো খুব বুদ্ধিমতী। আন্টি আস্তে আস্তে চিঙ্কির সাথে কথা বলতে লাগে, আর 5 মিনিটের মধ্যেই চিঙ্কির হেয়ার কাট একদম তৈরি হয়ে যায়। চিঙ্কি সোনা, এবার তোমার চোখ খুলতে পারো। কি সত্যি? আমার কি হেয়ার কাট এত তাড়াতাড়ি হয়ে গেল? আমি তো বুঝতেই পারলাম না, আর তাড়াতাড়ি হয়ে গেল। আর নয় তো কি, আমি বলেছিলাম না তোমাকে একদম ভয় পেতে হবে না। আরে চিঙ্কি, দেখো কত তাড়াতাড়ি তোমার হেয়ার কাট হয়ে গেল, আর তোমার ভয়টাও চলে গেল, তাই না? হ্যাঁ বাবা, আর আমার ভয়ও একদম চলে গেছে। আরে বা, এ তো খুবই ভালো কথা। তাহলে এই কথাতে আমরা আইসক্রিম পার্টি করি। আর দুজনে ওরা বাইরে গিয়ে আইসক্রিম খেতে লাগে। চিঙ্কি কেক বানালো। আজ গাট্টু আর চিঙ্কির স্কুলের ছুটি ছিল, আর দুজনে বসে বসে খুব বোর হচ্ছিল। তখনই চিঙ্কি টিভি অন করে দেয়। কত বোর হয়ে যাচ্ছি গাট্টু, চলো একসাথে বসে টিভি দেখি। হ্যাঁ চিঙ্কি, চলো কিছু ভালো দেখি। কি করি? কোনো কার্টুন দেখি কি? আরে না না চিঙ্কি, আমি কার্টুন দেখবো না, কিছু একটা ভালো খোঁজো। আরে বা, এই দেখো গাট্টু, কুকারির শো দেখাচ্ছে। মা এইটা দেখে আমাদের জন্য নতুন নতুন ডিশ বানায়। আরে হ্যাঁ চিঙ্কি, চলো আমরা দেখি আজকে তো কি বানানো শেখাবে। আমি তো এটা দেখার জন্য খুবই এক্সাইটেড। মা তো এই শোটাকে রোজ দেখে। কুকারি শোতে কেকের রেসিপি দেখানো হচ্ছিল। গাট্টু আর চিঙ্কি মন দিয়ে রেসিপি দেখছিল। চিঙ্কি, এদেরকে কেক বানাতে দেখে তো আমারও খিদে পেয়ে গেছে। আমরা দুজনে একসঙ্গে একটা কেক বানাই। হ্যাঁ গাট্টু, আমিও তাই ভাবছিলাম। এমনিতেও তো আমরা দুজনে খালি বসে আছি, কত বোর হচ্ছি। চলো তাহলে, দেরি কিসের? চলো আমরা গিয়ে দেখি কিচেনে কেক বানানোর জিনিস কোথায় রাখা। হ্যাঁ গাট্টু, তুমি যাও আর জিনিসপত্র খোঁজা শুরু করো। ততক্ষণে আমি মাঠ থেকে কেক বানানোর পারমিশন নিয়ে আসি। দুজনে নিজের নিজের কাজে লেগে পড়ে। তারপর গাট্টু খুব মন খারাপ করে চিঙ্কির কাছে আসে। এসো গাট্টু, দেখো মাম্মি আমাদেরকে কেক বানানোর পারমিশন দিয়ে দিয়েছে। আরে চিঙ্কি, আমরা কেকটা তৈরি করব কি করে? এখানে তো জিনিসপত্রই নেই। হ্যাঁ বাচ্চারা, এখন মনে পড়লো, আমি তো লাস্ট উইক কেক বানিয়েছিলাম না। তারপরে আমি এখনো পর্যন্ত শপিং এ যেতে পারিনি, তাই কেক বানানোর সব জিনিসপত্র এখন অ্যাভেলেবল নেই।
এইটা শুনে গাট্টু আর চিঙ্কি খুব মন খারাপ করে বসে। কত বোর হচ্ছিলাম আমরা, কত মুশকিল করে আইডিয়াটা এসেছিল যে কেক বানাবো, এখন কি করি? মাম্মি যখন দেখে যে বাচ্চারা মন খারাপ করে বসে আছে, আরে গাট্টু চিঙ্কি, তোমরা দুজন এত চিন্তা করো না, আমার কাছে একটা খুব ভালো আইডিয়া আছে। তোমরা রেগুলার কেকের জায়গায় একটা স্পঞ্জ কেক বানাও, সেটা বানানোর সব সামগ্রী আছে। এইটা শুনে গাট্টু আর চিঙ্কির মনে আবার থেকে একটু আশা জাগলো। ওরা আবার থেকে একটু এক্সাইটেড হয়ে মার পেছন পেছন কিচেনে চলে যায়। দেখো বাচ্চারা, তোমাদের কাছে তো সামগ্রী কম আছে, তাই তোমরা সেরকম কেক তো বানাতে পারবে না যেমনটা টিভিতে দেখেছিলে, কিন্তু হ্যাঁ, তাও তোমরা একটা ভালো কেক বানাতে পারবে এই লিমিটেড জিনিসপত্রের সাথেই। ঠিক আছে মা, আমরা দুজনে রেডি, তাই না চিঙ্কি? হ্যাঁ মা, আমরা দুজনে রেডি। ঠিক আছে, তাহলে আমি যেমন যেমন বলছি তোমরা তেমন ফলো করো। তারপরে মাম্মি গাট্টু আর চিঙ্কি কে স্পঞ্জ কেকের রেসিপিটা জানায়, আর ওরা দুজনে মাম্মির ইনস্ট্রাকশনস কে একদম ফলো করতে থাকে। আচ্ছা বলো তো গাট্টু চিঙ্কি, তোমরা কোন শেপের কেক বানাতে চাও? স্কোয়ার শেপের। না না, সেটা তো কত বোরিং হয়, একটা হার্ট শেপের কেক বানাই। চলো ঠিক আছে, হার্ট শেপের তৈরি করা হোক। ঠিক আছে বাচ্চারা, শুরু করা যাক। আরে চিঙ্কি, তুমি তো নিজের পুরো ফেসে কোকো পাউডার লাগিয়ে নিয়েছো। আরে কোথায় কোথায়, ফলো আমাকে। এসো চিঙ্কি, আমি তোমার মুখটা পরিষ্কার করে দিই। মা, এই ব্যাটারটা তো রেডি হয়ে গেছে, একে একবার ফাইনালি টেস্ট করে না হোক যে কেমন হয়েছে, তারপরে একে বেক করব। হ্যাঁ গাট্টু, গুড আইডিয়া। আরে এ কি, এই ব্যাটারে তো চিনি কম হয়ে গেছে। আরে এমনটা কি করে হতে পারে চিঙ্কি? আমি তোমাকে বলেছিলাম না এর মধ্যে 120 গ্রাম সুগার ডালতে? আরে সরি মাম্মি, আমি তো শুধু 100 গ্রাম সুগার ঢেলেছি। ও, তাই কেকটা কম মিষ্টি মনে হচ্ছে। কোনো ব্যাপার না, এখন 20 গ্রাম সুগার আরো অ্যাড করো। হ্যাঁ মা, এখনই করছি। আর একটা কাজও করো, এর মধ্যে একটু ভ্যানিলা এসেন্স ঢেলে দাও, এটার ফ্লেভার তারপর আরো ভালো হয়ে যাবে। হ্যাঁ মা, এক্ষুনি অ্যাড করছি। কিছুক্ষণ পরে গাট্টু আর চিঙ্কির মিনি স্পঞ্জ কেক তৈরি হয়ে যায়। ওয়াও, কত কিউট দেখাচ্ছে না আমাদের এই ছোট্ট কেকটা। আমি তো ভেবেও ছিলাম না যে এত কম ইনগ্রেডিয়েন্টস এর সাথেও আমরা এত ভালো কেক বানাতে পারবো। তারপরে একে বানাতে তো সময় খুবই কম লেগেছে। হ্যাঁ গাট্টু, এইসব আমাদের আদরের মার জন্য। মার আইডিয়াতেই তো আমরা এত সুন্দর কেক বানালাম। থ্যাংক ইউ মাম্মি। আরে এটার আবার থ্যাংক ইউ করার কি আছে? আমারও খুব ভালো লেগেছে তোমাদেরকে এই কেকটা শেখানোতে। এখন বাস বাবার আসার অপেক্ষা, বাবা আসলেই আমরা সকলেই কেক কাটবো আর খাবো। তারপর গাট্টু আর চিঙ্কি গেটের কাছে দাঁড়িয়ে বাবার আসার ওয়েট করতে থাকে, আর ওনার আসাতেই জোরে চেঁচায়, সারপ্রাইজ! আরে আরে, এ কি গাট্টু চিঙ্কি, কি কেক? আজকে কোন খুশিতে কেক দিচ্ছ? বাবা, এই কেকটা আমরা দুজনে বানিয়েছি, আমরা খুব বোর হচ্ছিলাম না তাই। তারপর গাট্টু চিঙ্কি আর মা বাবা মিলে কেকটা কাটে, আর সব থেকে আগে বাবাকেই খাওয়ায়। বাবা বলে, আরে বা, আমার ছোট শেফ, তোমরা তো খুবই ভালো বানিয়েছো। সত্যি এই কেকটা তো খুব ইয়ামি। তারপর গাট্টু আর চিঙ্কিও কেকটা খায়, আর ওদেরও কেকটা খুব ভালো লাগে। এখন ঘরে যখনই কেক খাওয়ার ইচ্ছে হবে তখন আমি আর চিঙ্কি বানাবো। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, আমি তোমাদের দুজনকে আলাদা আলাদা ফ্লেভারস এর কেকও বানাতে শেখাবো, তারপরে তোমরা আমারও হেল্প করতে পারবে। ওয়াও, এইটা তো খুব ভালো আইডিয়া মা। তারপরে সবাই একসাথে বসে অনেক কথা বলতে বলতে কেক এনজয় করতে থাকে। বাবার নতুন গাড়ি। আজ ছিল ছুটির দিন। গাট্টু চিঙ্কি আর মা বাবা একসাথে বসে পুরনো অ্যালবাম দেখছিল। এই অ্যালবামটা কত পুরনো, আমি আর তোমার বাবা কত ইয়াং লাগছি, আর তোমরা দুজনে কত ছোট ছোট ছিলে। হ্যাঁ মা, ও এই দেখো চিঙ্কি, এইটা হলে তুমি। তোমাকে তো পুরো ছেলে দেখাচ্ছে এই ফটোতে। হ্যাঁ গাট্টু, আর তুমি তো একদম মেয়ে মনে হচ্ছ, দেখো না। মা, এইটা তো ভুল কথা না, আমি মেয়ে আর চিঙ্কি ছেলে কি করে দেখাতো? আরে এটা এর জন্য গাট্টু, কেন কি চিঙ্কি তোমার থেকে ছোট্ট ছিল, আর ওর চুল এত লম্বা হয়েছিল না।
আর তোমার চুল অনেক লম্বা ছিল। আর তুমি ছোটবেলায় হেয়ার কাটিং করার জন্য খুব বদমাশি করতে। ও, এই ব্যাপার। আরে মা, এইটা কি এত সুন্দর কার কাদের? গাট্টু বাবা, এই কার তো আমাদেরই ছিল। ওয়াও, এটা কত কুল কার। হ্যাঁ বাবা, এইটা নিজের সময়তে রাজার মতন থাকতো। এখন তো আর পার্টসই পাওয়া যায় না। তাহলে বাবা, আমাদের এই গাড়িটা এখন কোথায়? হ্যাঁ বাবা, এই কারটা কোথায়? বাবা, অনেক বছর আমরা একে ইউজ করলাম, তারপরে এইটা একটু খারাপ হয়েছিল, তাই আমাদের সরাতে হলো। ওয়াও মা, এইসব শুনে কত ভালো লাগছে। বাচ্চারা, তোমার বাবার আর আমার এই গাড়িটা খুব পছন্দ ছিল। আর জানো, তোমরা দুজনেও রোজ সন্ধেবেলায় কারে করে ঘোরার জন্য খুব জেদ করতে। মা আর চিঙ্কি একসাথে কথা বলছিল, কিন্তু গাট্টুর মন বাবার দিকে ছিল। ও দেখছিল যে বাবা অনেক মন দিয়ে অ্যালবামে পুরনো কারটার দিকে তাকিয়েছিল। ওনার চোখটা আলাদাই চকচক করছিল। গাট্টু একদম চুপচাপ করে বাবাকে দেখছিল। আচ্ছা চলো তো, এবার সবাই মিলে খাবারটা খেয়ে না। এসো গাট্টু, চিঙ্কি, আমার হেল্প করো। তারপরে সবাই মিলে খাবার খায়, কিন্তু গাট্টুর মাথায় অন্যই কিছু ঘুরছিল। পরের দিন স্কুল থেকে এসেই মাকে বলে, মা, আমি কিছু বলতে চাই। আমরা কি বাবার জন্য নতুন কার নিই? আমি কাল দেখলাম উনি নিজের পুরনো কার কত মিস করছিলেন। বাহ গাট্টু, তুমি তো একদম আমার মনের কথা বললে। হ্যাঁ, আমিও কাল নোটিস করলাম। আমি তো অনেক দিন ধরে ভাবছিলাম যে বাবার জন্য একটা নতুন কার নিই। তাহলে দেরি কেন? কেননা আজকেই আমরা গিয়ে বাবার জন্য নতুন কার আনি। মা, আমি কিছু ভালো ভালো মডেলও জিজ্ঞেস করে নিয়েছি নিজের বন্ধুদেরকে। ঠিক আছে বাচ্চারা, আমরা সন্ধেবেলায় গিয়ে কার দেখে আসব। তারপরে মা, গাট্টু, চিঙ্কি মিলে শোরুমে গিয়ে কার ফাইনাল করে আসে। বাড়ি পৌঁছে গাট্টু আর চিঙ্কি খুবই এক্সাইটেড ছিল, কিন্তু মা ওদেরকে এক্সাইটমেন্টটা লুকোনোর কথা বলছিল। আরে গাট্টু, চিঙ্কি, তোমরা একটু শান্ত হও, নাহলে তোমাদের এক্সাইটমেন্ট দেখে বাবার একটু সন্দেহ হয়ে যাবে। আরে কিন্তু কেন মা? আমাদের বাবার থেকে এটা কেন লুকোতে হবে? ওহো চিঙ্কি, আমরা কালকে ওনার কারটা এখানে আসার পরে সারপ্রাইজ দেব, তাই না? হ্যাঁ চিঙ্কি, গাট্টু একদম ঠিক বলছে। আমরা যদি এখন থেকে এত খুশি খুশি লাগি, বাবা ঠিক বুঝতে পেরে যাবে। তারপরে সারপ্রাইজের মজাটা থাকবে না, বুঝতে পারছো? ও ঠিক আছে মা, আমি বুঝে গেলাম। তুমি একটুও টেনশন নিও না। আমি একদম নরমাল বিহেভ করব, যাতে বাবা সন্দেহ না করে। কিছুক্ষণ পরে বাবা বাড়ি এসে যায়, আর সবাই একসাথে বসে কথাবার্তা করে। পরের দিন সকাল সকাল ডোরবেল বাজে আর বাবা ডোর খুলতে যায়। হ্যালো স্যার, গুড মর্নিং। এইটা আপনার নতুন কারের কিস, এই নিন। আগে কি নতুন গাড়ি? সরি, মনে হয় আপনি ভুল করে ফেলেছেন। আপনি ভুল অ্যাড্রেসে এসে গেছেন। না না, কোনো কনফিউশন না, আর কোনো ভুল অ্যাড্রেসও না। এই ভাই ঠিক জায়গায় এসছে, আর গাড়ির চাবিও একদম ঠিক লোককে দিচ্ছে। এর মানেটা কি? আমি কিছু বুঝতে পারলাম না। সারপ্রাইজ! বাবা তাড়াতাড়ি করে বাইরে গিয়ে নিজের নতুন কার দেখে, আর বাবা তো একদম খুশিতে আটখানা হয়ে যায়। কি? এইটা কি সত্যি? এইটা আমাদের নতুন গাড়ি? আমি তো বিশ্বাস করতে পারছিলাম না। হ্যাঁ, আমি আর বাচ্চারা মিলে তোমাকে কার গিফট করার প্ল্যান করি, আর তোমার খুশি দেখে আমরা বুঝতে পেরেছি যে তোমার এই গিফটটা খুবই পছন্দ হয়েছে। আরে, আমি তো বোঝাতে পারছি না আমি কতটা খুশি। আমি তো ভাবতেও পারিনি যে তুমি এমন গিফট দেবে। থ্যাংক ইউ সো মাচ। তো বাবা, এই কথা একটা রাইড হয়ে যাক আমাদের নতুন গাড়িতে। হ্যাঁ বাবা, চলো না আমরা একটা ড্রাইভে যাই। আজ মৌসুমও কত ভালো। হ্যাঁ হ্যাঁ বাচ্চারা, নিশ্চয়ই চলো, নতুন কারের আমরা টেস্ট নিয়ে আসি। আরে আগে জল খাবার তো খেয়ে নাও, তারপরে আরাম করে ঘুরতে যাব। আরে জল খাবার আমরা বাইরে করব, আমাদের নতুন গাড়িতে ঘুরতে ঘুরতে। ঠিক আছে, চলো চলো, এক্ষুনি চলো। তাহলে আমাকে জল খাবার বানাতে হবে না। এটা তো ভালোই হলো, আমার আজকে ছুটি। তারপর গাট্টু আর চিঙ্কি তাড়াতাড়ি করে গাড়িতে বসে পড়ে, আর বাবা সবাইকে নিয়ে ভালো খাবার দাবার খেতে নিয়ে যায়। ওয়াও বাবা, কত স্মুথ চলছে আমাদের নতুন গাড়ি। আমার তো মজা এসে গেল। বাবা, এটাতে তাড়াতাড়ি কোনো সং প্লে করো। আমার এটার স্পিকারের কোয়ালিটি দেখতে হবে। হ্যাঁ হ্যাঁ চিঙ্কি, নিশ্চয়ই। বলো, কোন গানটা তুমি শুনতে চাও? দাঁড়াও বাবা, আমি প্লে করছি আমার ফেভারিট মিউজিক। ওয়াও, কি অডিও কোয়ালিটি! মজা এসে গেল। আর দেখো, সিটস গুলো কত কমফোর্টেবল।
তাই না? আরে আমাদের নতুন কার পুরো পারফেক্ট, এর মধ্যে কোনো ত্রুটি নেই। এমনিতে তো নতুন গাড়ি আসাতে সবাই খুবই খুশি ছিল, কিন্তু বাবার আনন্দ অন্যরকমেরই ছিল। একটু পরেই বাবা কার থামিয়ে সবার জন্য বড়া পাও নিয়ে আসে। এই নাও বাচ্চারা, তোমাদের প্রথম গাড়িতে বসে জল খাবারটা করো। দাও বাবা। ওয়াও, কত টেস্টি এটা। কারে বসে খাওয়ার মজাটাই একটু আলাদা। হ্যাঁ, মজা এসে গেল। ব্যাস, এই বড়া পাও থেকে আর টেস্টি কি হতে পারে? সকাল সকাল আর কিচ্ছু না। সত্যি, নিজের কারে বসে বড়া পাও খাওয়ার থেকে ভালো আর কিচ্ছু হতে পারে না। বাবা, এই গাড়ি করে আমাকে স্কুলে ছাড়তে যাবে, সেটাও ডেলি। ঠিক আছে গাট্টু, তুমি যা বলবে তাই হবে। আর হ্যাঁ বাবা, তুমি আমাদেরকে সন্ধেবেলাও ঘুরতে নিয়ে যেও, যেমন ছোটবেলা নিয়ে যেতে। আরে বা চিঙ্কি, তুমি তো নিজের ছোটবেলার কথাবার্তা আবার থেকে মনে করতে চাও। হ্যাঁ বাবা হ্যাঁ, যাদের যেইখানে যাওয়ার আছে আগের থেকে বলে দিও, আমরা গাড়িতে খুব মজা করব, টেনশন নেওয়ার কোনো দরকারই নেই। বাবার কথা শুনে সবাই একসাথে হাসতে শুরু করে দেয়। তারপরে নিজেদের ব্র্যান্ড নিউ গাড়িতে রাইড করতে করতে বাড়ির দিকে চলে যায়। হোমমেড পিৎজা। গাট্টু আর চিঙ্কি স্কুল থেকে বাড়ি ফিরে আসে। দুজনে খুব খুশি হয়, কারণ আজ ওদের হাফ ইয়ারলি এক্সামের রেজাল্ট বেরিয়েছিল। মা, মা, কোথায় তুমি? মা, আমাদের রেজাল্ট এসে গেছে। আরে আসছি বাবা, কত চিৎকার করছো? মা, মা, তাড়াতাড়ি এসো না। আরে এসে গেলাম বাবা, স্কুল থেকে এসেই একদম হল্লা। মা, আমি ক্লাসে 3rd এসেছি। আর আমি ফার্স্ট। আরে বাহ, আমি তো এটা জানতাম। লাভ ইউ বাচ্চারা। লাভ ইউ টু মা। তুমি কি করে জানলে? আমি তোমাদের দুজনেরই মা, বুঝলে? এত মন লাগিয়ে পড়াশোনা করেছিলে তোমরা দুজনে, ভালো নম্বর তো আসতোই। কিন্তু মা, আমার ফার্স্ট আসার ছিল। এখন আরো মন লাগিয়ে পড়াশোনা করো, ফাইনাল এক্সামে তখন তুমি ফার্স্ট আসবে। না, আমি তবুও ফার্স্ট আসবো। হ্যাঁ হ্যাঁ, ব্যাস, এবার নিজেদের মধ্যে লড়াই করো না। আমি তোমাদের দুজনের জন্য একটা সারপ্রাইজ জিনিস বানিয়েছি। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে ডাইনিং টেবিলে চলে এসো। সারপ্রাইজ? ওয়াও, আমি এক্ষুনি আসছি। তোমার থেকে আগে আমি এসে যাব। চলো দুজনে টাইম রেস করি। হে ভগবান, সব জায়গায় কম্পিটিশন। দুজনে দৌড়ে নিজেদের ঘরের দিকে দৌড়ে পালায়। ওইদিকে মা টেবিলে সারপ্রাইজটাকে ঢেকে রেখে দেয়। চিঙ্কি দৌড়ে আসে। আমি ফার্স্ট এলাম। হ্যাঁ হ্যাঁ, তুমি নিচের চেয়ারে বসে পড়ো। গাট্টুও দৌড়ে দৌড়ে চলেই আসে। আমি এসে গেলাম। কি সারপ্রাইজ মা? প্লেট সরিয়ে নিজেই দেখো। ওয়াও, এটা তো পিৎজা। পিৎজা আমার ফেভারিট। এত সুন্দর সারপ্রাইজ মামি। লাভ ইউ। লাভ ইউ টু বাচ্চারা। দুজনে একদম খুশি হয়ে পিৎজা খেতে শুরু করে। ওয়াও মা, এটা টেস্ট তো কত ভালো। এর মধ্যে তুমি কতগুলো ভেজিটেবলস ঢেলেছো। ওয়াও মা, বাজার থেকে আনলে তো একটাই টপিংস দেয়। তুমি কত টেস্টি পিৎজা বানিয়েছো। তোমাদের দুজনের ভালো লাগলো? হ্যাঁ মা, মজা এসে গেল। কিন্তু এটা তুমি কি করে বানালে? আমাকেও শেখাও, আমি তোমাকে পিৎজা বানিয়ে খাওয়াবো। তুমি এখন খুব ছোট। মা, আমাকেও বলো, আমি এখন গ্রোন আপ বয়। ঠিক আছে, শিখিয়ে দেবো, কিন্তু প্রমিস করো একলা তোমরা কোনোদিনও বানাবে না। আমার সামনে তোমরা যা বানাবার বানাবে। প্রমিস মা। তাহলে সব থেকে আগে যেসব টপিংস আর সবজি আমাদের পছন্দ, ওইসব এক জায়গায় করে নাও। যেমন চিঙ্কি, তোমার মাশরুম আর শিমলা মির্চ বেশি পছন্দ, তুমি সেটা নিয়ে নাও। গাট্টু, তুমি তো পেঁয়াজ আর টমেটো পছন্দ করো। সসেসও সব বাজারে পাওয়া যায়। তাছাড়া তোমাদের যা পছন্দ, যেমন ব্রকলি, কর্ন, ওইসবও নিতে পারো। ওয়াও, কত মজা আসবে। এই সব তো সুপারমার্কেটে পাওয়া যাবে, তাই না মামি? হ্যাঁ, ওখান থেকে সব জিনিসপত্র আর পিৎজার বেসটা নিয়ে আসবো। আমি বেসটাও বানাতে পারি, কিন্তু ওইটা পরে শেখাবো, যখন তোমরা দুজনে বড় হয়ে যাবে। এখন কেন না মা? ওতে অনেক কাজ হয়, তাই তোমরা যখন ক্লাস 8-এ এসে যাবে তখন শেখাবো। ওকে মা। তারপর টপিংটা কি করব? হ্যাঁ, যা কিছু ভেজিটেবলস আর টপিং পছন্দ হচ্ছে সসেসও নিয়ে নাও। তারপর পিৎজা বেসে সব থেকে আগে ওগুলো লেয়ার বানাও। মা, পিৎজা বেস কোনটা ভালো হয় এটা কি করে জানবো?
আটারটা ভালো হয়, ময়দার বানানোটা ডাইজেস্ট হতে অনেক সময় লেগে যায়। তাই আমাদের সবাইকে যতটা সম্ভব আটার বেসওয়ালা পিৎজাই খাওয়া উচিত। ময়দা খাওয়ার জন্য গতবার আমার পেট ব্যথাও হয়েছিল। হ্যাঁ, তাই তো বললাম, আটার বেস সবার জন্য হেলদি হয়। চেষ্টা করা উচিত যে ওইটাই ব্যবহার করা যাক। তারপরে কি করব? বেসের সব থেকে আগে নিজের পছন্দ মতো চাটনি কিংবা সস লাগাও, তার উপরে সব সবজিগুলো সাজিয়ে দাও একদম ভালো করে। মা, চিজ? হ্যাঁ, চিজটা তার উপরে ছেঁচে দিতে হয়। ওটা কি করে? ওটা রান্নাঘরের একটা গ্রেটার পাওয়া যায়, ওতে ছেঁচে দেয়। ওই মেশিনটা দিয়ে যত ছোট করা যায় ওই সব দিয়ে এগুলো করা হয়। মা, কতই ইয়ামি লাগে চিজ। হ্যাঁ, কিন্তু ওটাও লিমিটে খেতে হবে বাবা, তার থেকে ফ্যাট বাড়ে। চিংকি গোলু মোলু মোটা হয়ে যাবে, তাই না মা? তাই না? হ্যাঁ কিন্তু আমার তো চিজ টেস্টি লাগে। হ্যাঁ, খাও না বাবা, সব জিনিস নিজের মাত্রায় খাওয়া উচিত। এবার তোমরা তোমাদের পিৎজা শেষ করো। একটা পিৎজা আমি তোমাদের চোখের সামনে বানাবো, আমাকে ওটা বানানোর জন্য তোমরা হেল্প করো, শিখে যাবে। ওয়াও! দুজনেই তাড়াতাড়ি নিজেদের লাস্ট স্লাইস খেয়ে নেয়। চলো এবার রান্নাঘরে যাই আরো একটা ফ্রেশ পিৎজা বানানোর জন্য। তারপরে তিনজনে রান্নাঘরে এসে যায়। এই আমি নিলাম বেস সব থেকে আগে। এবার এটার উপরে কি করব বলো তোমরা দুজনে? আমি সস লাগাই মা। হ্যাঁ করো। চিংকি মেয়োনিজটা ঢালে আর চিলি সস লাগিয়ে দেয়। মা, আমি ব্রোকলি ডেকোরেট করে দিয়েতে। টমেটো আর মাশরুম আমি লাগাবো গাট্টু। হ্যাঁ বাবা, দুজনে করে নিও একটা একটা করে। তারপরে দুজনে এক এক করে টমেটো, পেঁয়াজ, শিমলা মির্চ, মাশরুমে একটা একটা লেয়ার লাগিয়ে নেয়। কত সুন্দর দেখাচ্ছে পিৎজা। হ্যাঁ গাট্টু, মজা এসে গেল। আমি চিজ গ্রেট করে দিই? না বাবা, তোমরা ছোট, হাত কেটে যাবে। আমি চিজটা গ্রেট করে দিচ্ছি, তোমরা পিৎজার উপরে ঢেলে দিও। ওকে মামি। মা চিজটা কাদ্দুকাস করে দিয়ে দেয়, দুজনে মিলে পিৎজার উপরে ছড়িয়ে দেয়। এবার কি করতে হবে মামি? এবার এটাকে ওভেনে রাখবো। এটা তুমি কি পরছো মা? এইটা গ্লাভস। সব সময় মনে রেখো, ওভেনে প্লেট রাখার সময় আর বার করার সময় হাতে গ্লাভস পরা খুবই দরকার। না পড়লে কি হয়ে যাবে মা? আরে হাত পুড়ে যাবে বাবা। আর তোমাদের তো এখন ওভেন ইউজ করাই উচিত না। তোমরা আমাকে এখন দেখো, ওভেনে পিৎজাটা হতে শুরু করে আর দুজনে লাফাতে থাকে। চিংকি দেখো, প্লেটটা ভেতরে ঘুরছে। হ্যাঁ গাট্টু, আমি তো সুগন্ধও পাচ্ছি। ব্যাস আর 5টা মিনিট, তারপরে আমরা তিনজনে মিলে এটাকে খাবো। কিছুক্ষণের মধ্যে পিৎজা রেডি হয়ে যায় আর মা প্লেটে নিয়ে ওটা কাটার দিয়ে কাটতে শুরু করে। আচ্ছা, তাহলে স্লাইসটা এমন করে বানাই। হ্যাঁ মা, চলো এবার ডাইনিং টেবিলে। গাট্টু আর চিংকি নিজেদের চেয়ারে গিয়ে বসে পড়ে। মা দুজনের প্লেটে একটা একটা স্লাইস রেখে দেয়। ওয়াও, কি টেস্টি হয়েছে মামি। হ্যাঁ, মজা এসে গেল। চলো, আজকে তোমরা এত ভালো মার্কস এনেছো, এটা ওটার প্রাইজ। তোমরা দুজন শিখলেও যে বাড়িতে বানানো পিৎজা কত হেলদি আর কত টেস্টি হয়। হ্যাঁ মা, এখন যখনই পিৎজা খাবো বাড়িরই খাবো। আচ্ছা চলো এবার বাকি স্লাইস গুলো শেষ করো। দুজনে খুব স্বাদ নিয়ে পিৎজা খেয়ে যাচ্ছিল আর মা দুজনকে দেখে খুব খুশি হয়। সোসাইটি এক্সিবিশন। গাট্টু আর চিংকি সব সময়ের মতো নিজের ঘরেই বালিশ দিয়ে মারপিট করছিল। তখনই রান্নাঘর থেকে খুব সুন্দর একটা রান্নার গন্ধ আসে। চিংকি জোরে দৌড়ে মার কাছে পৌঁছে যায়। কি বানাচ্ছো মা? কি সুন্দর গন্ধ আসছে, আমি দেখতে চাই। আরে ভালো করে হতে দাও, একটু ধৈর্য ধরো, তোমার জন্য হোয়াইট পাস্তা বানাচ্ছি। তখনই গাট্টুও দৌড়ে দৌড়ে চলে আসে। আরে চিংকি, গেম মাঝখানে কেন থামালে? তোমার টার্নে তুমি এখানে এসছো। কত ভালো গন্ধ আসছে গাট্টু, আমি তো এখন মার থেকে পাস্তা বানানো শিখবো। আরে তার জন্য তো পরের বার শুরু থেকে সাথে দাঁড়িয়ে থেকে পুরো কুকিং এর প্রসেসটা দেখতে হবে। কেমন ভাবে কাটে সবজিগুলোকে, কেমন ভাবে পাস্তাগুলোকে ফোটায়, সবকিছু শুরু থেকে। এমন মাঝের থেকে দেখলে কিচ্ছু বুঝতে পারবে না। ওকে মাম্মি। মা, আমিও চিড়ের পোলাও শিখবো। ঠিক আছে গাট্টু, পরের বার আমরা চিড়ের পোলাও বানানো শিখব। সবাই কথাই বলছিল আর তখনই দরজার ঘন্টি বাজলো। গাট্টু, একটু দেখো তো কে এসেছে। গাট্টু একদম জোরে দৌড়ে দৌড়ে দরজার দিকে এগোয় আর দরজা খোলে।
দরজায় দেখে সোসাইটির চেয়ারম্যান ওয়ার্মা আঙ্কেল দাঁড়িয়েছিল। আরে বর্মা আঙ্কেল, নমস্কার। নমস্কার বাবা, কেমন আছো তুমি? আমি খুব ভালো আছি। তখনই মা রান্নাঘর থেকে বাইরে বেরিয়ে এসে জিজ্ঞাসা করে, কে এসেছে বাবা, কার সাথে কথা বলছো? আরে আপনি কেমন আছেন ওয়ার্মা বাবু? দরজায় দাঁড়িয়ে কেন, ভেতরে আসুন না। আমি একদম ঠিক আছি। এই কার্ডটা দিতে এসেছিলাম। সোসাইটির মিটিংয়ে আপনারা আসতে পারেননি। আমরা সকলে একটা প্রোগ্রাম রাখার ব্যাপারে ভেবেছি। ফুড প্রোগ্রাম হবে সেটা। সবাই চাইলে নিজের স্টলও লাগাতে পারে, কিংবা কোনো সাংস্কৃতিক কার্যও করতে পারে, যেমন কারোর গান গাওয়ার কিংবা নাচার থাকে। যদি সোসাইটির জন্য কোনো মেসেজ থাকলে সেটা স্টেজে দিও। ঠিক আছে, আমরা নিশ্চয়ই আসব। আপনি ভেতরে আসুন না, চা খেয়ে যান। ততক্ষণে বাবাও নিজের ঘরের থেকে বাইরে বেরিয়ে আসে। আরে এখনো আপনি দরজায় দাঁড়িয়ে আছেন? ব্যাস, সেই প্রোগ্রামটা ফিক্স হয়ে গেছে, এটাই বলার ছিল। আপনার সেদিন মিটিং ছিল না, আপনি তো আসতে পারেননি। আগে আমার জন্য কোনো কাজ থাকলে আগের থেকে বলে দেবেন। সোসাইটির কাজের জন্য আমি সবসময় প্রস্তুত আছি। আগে আগে নিশ্চয়ই, আমি এগোই। প্রোগ্রামের প্রস্তুতি নেওয়ার আছে। যদি আপনি স্টল দিতে চান তাহলে সোসাইটিকে আপনাকে আগের থেকে জানাতে হবে, এটা মনে রাখবেন। এইটা বলে উনি চলে যান। সবাই আবার রান্নাঘরে চলে যায়। মা, এই স্টল কি হয়? ওর মধ্যে আমরা কিছু খাবার দাবারের দোকান কিংবা অন্য কিছু জিনিসপত্র বিক্রি করা ছোট্ট দোকান লাগাতে পারি। তখনই বাবা, যে এতক্ষণ ধরে সবার কথাবার্তা চুপচাপ শুনছিল, উনি বলে, আরে পাস্তা স্টল লাগালে কেমন হয়ে যায়? চিঙ্কি মাকে খাবার বানাতে হেল্প করে দেবে, আর গাট্টু আমাকে অ্যাকাউন্টসে। টিম ম্যানেজমেন্টটাও বুঝে যাবে এরা। ওয়াও, কত মজা আসবে। মাম্মি, আমরা পাস্তা স্টলই লাগাবো। ঠিক আছে, আমি তাহলে বর্মাজিকে ইনফর্ম করে দিই। সোসাইটির কার্যক্রমের দিন এসে যায়। অন্য সব বাচ্চারাও নিজেদের মতন করে সেজেগুজে এসে গার্ডেনে একত্রিত হয়ে যায়। আরে গাট্টু, খুব মজা আসবে রে স্টলে। আমি তো টমেটোর স্যুপের স্টল লাগাচ্ছি, দেখিস আমি উইনার হব। চিঙ্কি বান্টির কথা শুনে মন খারাপ হয়ে যায়। মা, স্টল লাগিয়ে আমরা ভুল করলাম না তো? দেখো, বান্টি তো টমেটোর স্যুপ বানাবে, কিন্তু আমরা কি? আরে মা, এদিকে এসো। আমরা যেটা করতে চাইছিলাম সবাই দেখবে। তুমি পুরো সোসাইটিকে নিজের হাতের বানানো টেস্টি পাস্তা খাওয়াবে। এসো, এবার পাস্তাটাকে বয়েল করা শেখাই। তুমি আর গাট্টু ততক্ষণে সবজি আর মাশরুম কাটো, একদম ছোট টুকরো করবে। ঠিক আছে মা, আমরাই জিতবো আজকে। এই হলো কথা। গাট্টু আর চিঙ্কি সব সবজিগুলোকে কাটছিল, আর মা গ্যাস অন করে পাস্তাটাকে ফোটাতে রেখে দেয়। ওদিকে বাবা কুপনের বইটা আর পেন নিয়ে সাইডে দাঁড়িয়ে পড়ে। এইটা কার ডায়েরি বাবা? এটা ডায়েরি নয়, বিল বাবা। যে কেউ আমাকে যখন প্লেট দেবে আমি সেই প্লেটের পয়সা কেটে নেব, আর তুমি সেই পয়সাটাকে এক জায়গায় রেখে দিও। এই পয়সাটা আমরা রাত্রেবেলা কাউন্ট করব। ওয়াও, কত মজা আসবে। হ্যাঁ, শুধু লোকেদের আমাদের পাস্তা ভালো লাগুক। কেন পছন্দ করবে না? আজকে আমাদের চিঙ্কি নিজের হাতে বানাচ্ছে। হ্যাঁ মা। কিছুক্ষণ পরে এক এক করে লোকেরা গার্ডেনে এসে যায়। ওদিকে বান্টির স্টলেও লোকেরা এসে যেতে শুরু করে। শুরুর দিকে অনেক ভিড় হয়, আর গাট্টুর স্টলে শুধু 2 জন লোক আসে। হে ঠাকুর, আমরা হেরে না যাই। কিছু হবে না বাবা, স্টে পজিটিভ। আর তারপর পাস্তা হয়ে যেতেই চিঙ্কি জোরে আওয়াজ দেয়, পাস্তা, পাস্তা, একদম গরমা গরম পাস্তা, রেড, হোয়াইট আর পিঙ্ক সসে। আরে বাহ চিঙ্কি, তুমি তো সব পাস্তা বানাতে শিখে গেলে। হ্যাঁ, আমি তো বেস্ট। আচ্ছা, হোয়াইট পাস্তা রেড পাস্তা কি করে বানাবে? আরে বাবা, সিম্পল। রেড সসে কেচাপ ঢালতে হয়, আর হোয়াইটে ময়দা আর দুধ, আর দুধ, তাই না মা? হ্যাঁ মা। তখনই পাস্তা হচ্ছে দেখে ওদের কাউন্টারের কাছে ভিড় হয়ে যায়। সবাই এক একটা করে টিকিট নিতে শুরু করে দেয়। ওদিকে বান্টির স্যুপে নুন কম থাকাতে অনেক লোকে ওখান থেকে সরে যায়। এক এক করে আপনারা আসুন। ঠিক আছে আঙ্কেল। আর বাকি লোকেরাও লাইনে লেগে পড়ে। ওদিকে বান্টির স্টলে বাচ্চারাও এদিকে লাইনে লেগে পড়ে। বান্টির মন খারাপ হয়ে যায়। ওদিকে গাট্টু আর চিঙ্কি সবাইকে এক এক করে প্লেট দিতে থাকে। এই নিন ওয়ার্মা আঙ্কেল। এই নাও আন্টি, কেমন লাগলো বলবে কিন্তু। দারুণ ভাই, তোমরা তো কত সুন্দর পাস্তা বানিয়েছো। চিঙ্কি মা তো আজকে দারুণ ব্যাপার করলো। এই নাও 501 টাকার পুরস্কার আমার তরফ থেকে। আরে আঙ্কেল, এ কি?
রেখে নাও মা, এইটা আমাদের তরফ থেকে পুরস্কার, পুরো সোসাইটির তরফ থেকে। কি ভাই? বাকি লোকেরাও সবাই সম্মতি হয়। অন্য বাচ্চারা বান্টি গুড্ডি এটা দেখে একটু মন খারাপ হয়ে যায়, আর বাবা আর মা এসব দেখছিল। গাট্টু চিঙ্কি, এই পয়সাটা নিয়ে নাও। এই পয়সা দিয়ে অন্য বাচ্চাদের জন্য পার্টি, এটা সবার। হ্যাঁ বাবা। আরে বান্টি, এইদিকে এসো, তুমি চিঙ্কির বানানো রেড সস পাস্তা খাও, তোমার খুব ভালো লাগে না? আর এইভাবে সব বাচ্চারা পাস্তা খেয়ে এরপরে নাচতে শুরু করে দেয়। রাত্রে বাবা ডাব্বা খোলে, যার মধ্যে অনেকগুলো টাকা ছিল। গাট্টু, তোমরা দুজন কাউন্ট করো আর বলো কত টাকা কামালে। 1, 2, পুরো 800 টাকা বাবা। এইটা তোমাদের দুজনের পুরস্কার, প্রথম কামাই। এর থেকে তোমাদের গিফট নেওয়া হবে। আমার তো ফ্রকও এসে যাবে এখন। সবাই হাসতে শুরু করে দেয়। বাবা আর মা একজন আরেকজনকে দেখে হাসে। থ্যাংক ইউ আজকের প্রোগ্রামের জন্য। গাট্টু, চিঙ্কি আর ফিশিং। গাট্টু আর চিঙ্কি প্রতিবারের মতো হলে বসে টিভি দেখছিল। বাবা ওদের পেছনে বসে নিউজ পেপার পড়ছিল, আর মা কিচেনে কাজ করছিল। তখনই দরজায় কেউ আওয়াজ দেয়, মাছ নিয়ে নাও, মাছ, একদম তাজা তাজা মাছ। মাছ আবার তাজা হবে কি করে? সেটা কি কোনো ফল? আরে বাবা, পুকুর থেকে তাজা ধরে নিয়ে এসছে আঙ্কেল। তোমরা সবাই কি কথা বলছো? যাও মাছ কিনে নাও। বাবা দরজা খুলে আর গাট্টু আর চিঙ্কি বাবার পেছনে দাঁড়িয়ে পড়ে। ওয়াও, ওর ঝুড়িতে এতগুলো মাছ আছে। আরে দেখো না চিঙ্কি, এত কালারের আলাদা আলাদা ফিশ কি করে ধরেছে আঙ্কেল? বাবা, উনি ফিশারম্যান, গ্রাম থেকে ফিশিং করেছেন, ওনার কাছে সব আছে। দেখো, এদেরকে ধরে কি করে আর এদের সামলে রাখে কি করে? আলাদা আলাদা ধরন হয় বাবা। জানো, আমার ইচ্ছে হচ্ছে এখন ফিশ ভেজে খেয়ে নি। কিন্তু আমি তো ফিশিং করতে জানি না। আরে বাবা, একে তো ধরে ফিশ ট্যাঙ্কের মধ্যে রাখা হয়, তার সঙ্গে ফ্রেশ ওয়াটারেরটা ফ্রেশ ওয়াটারে, পুকুরেরটা পুকুরের জলে, আর নোনতা জলেরটা নোনতা জলেই রাখা হয়। তারপরে এটাকে ঝুড়িতে ভরে আলাদা আলাদা জায়গায় বিক্রি করা হয়। নোনতা জল মানে কি বাবা? আরে বাবা, সমুদ্রের জল, ওতে নুন থাকে না, তাই ওকে নোনতা জল বলা হয়। আচ্ছা বাবা, ফিশিং কি করে করে আমিও দেখতে চাই। ঠিক আছে, তোমরা সবাই রবিবারে তৈরি থেকো, আমরা ফিশিং করতে যাব। তোমরা কিন্তু তাড়াতাড়ি রেডি হয়ে নিও। পাশে একটা বড় পুকুর আছে, ওইখানেই ফিশিং করব। আমি তার জন্য নেট নিয়ে আসবো আর কাঁটাও। আমরা কি ধরে খাবো? হ্যাঁ, একদম ফ্রেশ ন্যাচারাল মেথডে। রবিবার দিন সবাই তৈরি হয়ে সকাল সকালই বেরিয়ে পড়ে। গাট্টু আর চিঙ্কি নিজেদের মধ্যে লড়াই করতে শুরু করে। আমি বাবার সঙ্গে আগে সিটে বসবো। না, আমি বসবো। আরে নিজেদের মধ্যে ঝগড়া করো না। অর্ধেক রাস্তা চিঙ্কি আর অর্ধেক রাস্তা গাট্টু বসবে সামনের সিটে। এটা ঠিক আছে? এবার চিঙ্কি, তুমি সামনের সিটে বসে পড়ো। ইয়ে, আই এম সো হ্যাপি। গাট্টু পেছনে বসে পড়ে। খুবই সুন্দর রাস্তা দিয়ে যেতে সবাই একটা ঝিলের কাছে গিয়ে পৌঁছে যায়। আরে কত সুন্দর জায়গা বাবা। এত বড় পুকুর, এখানে কতগুলো মাছ থাকবে? হ্যাঁ হ্যাঁ, অনেকগুলো। এটা ফিশিং এর জন্যই ফেমাস। আমি তোমাদের জন্য টেন্টের ব্যবস্থা করি, এসো টেন্ট লাগানো শিখিয়ে দিই। বাবা গাড়ির ডিকির থেকে টেন্ট, ফিশিং এর জাল আর রড বার করে। মা খাবার দাবারের ঝুড়ি নিচে নামিয়ে রাখে। গাট্টু, এই দেখো, এমন করে লাগাতে হয়, শিখে নাও। তোমরা ফিশিং করো, ততক্ষণ আমি বারবিকিউ লাগিয়ে নিচ্ছি। ওর মধ্যে মাছটা ভাজবো ধরার পরে। হ্যাঁ মা। কিছুক্ষণের মধ্যে টেন্ট সেট করার পরে বাবা মাছ ধরার জালটা খুলে নেয়, আর সবাই ঝিলের ধারে গিয়ে দাঁড়িয়ে পড়ে। গাট্টু, এই নেটটাকে ধরো আর চুপ করে বসে থেকো, নড়বে না কিন্তু। নড়বো না কেন বাবা? আরে না হলে মাছেরা বুঝে যাবে যে এটা ধরার জন্য ফেলা হয়েছে, না হলে ওরা কাঁটাকে ধরে নেয়। চিঙ্কি, যখন গাট্টুর হাত ব্যথা হবে তুমি ধরে নিও। আচ্ছা। আর হ্যাঁ, যেই তোমার এটা ভারী লাগবে, এই নেটটাকে টানতে শুরু করে দিও। ওকে বাবা। চিঙ্কি পাশেই বসে থাকে। আধ ঘন্টার বেশি হয়ে যায়। গাট্টু থকে গিয়ে হাই তুলতে শুরু করে দেয়। গাট্টু, তুমি যদি টায়ার্ড হয়ে থাকো আমি তোমার নেটটাকে ধরি, ততক্ষণ তুমি রেস্ট করো। ঠিক আছে চিঙ্কি, কিন্তু 10 মিনিট পরে আমি নিয়ে নেব।
কি বাবা, এতক্ষণ সময় লাগে? হ্যাঁ বাবা, ফিশিং এ তো সময় লাগে। ফিশ যতক্ষণ কাঁটাতে না ফাঁসবে অপেক্ষা তো করতেই হবে। চিঙ্কি ফিশিং রড ধরে বসে পড়ে। তখন একটা নাড়াচাড়া ধরতে পারে। ওর মনে হয় যেন ডান্ডাটা ভারী হয়ে গেছে। বাবা, এ তো আমাকে ভেতরে টানছে, অনেক বড় মাছ। বাবা তাড়াতাড়ি দৌড়ে আসে আর সুতোটা টানতে শুরু করে আর দড়ি উপরে আসতে শুরু করে। আস্তে আস্তে ওর মধ্যে ভেসে থাকা মাছটাও দেখতে পাওয়া যায় আর গাট্টু আর চিঙ্কি খুশির চোটে নাচতে শুরু করে দেয়। ধরেছি ধরেছি, ফিশ ধরেছি। আমি ধরেছি গাট্টু, তুমি না। তো কি হলো? আমি তো এতক্ষণ ধরে বসেছিলাম। আরে আরে তোমরা ঝগড়া করো না, আরো মাছ ধরে নিও। এটাই শেষ নাকি? তখনই চিঙ্কির নজর মাছের উপরে যায়। মাছটা ছটপট করছিল। আরে মা, ও তো কত ছটপট করছে। হ্যাঁ মা, কেন কি ও জল থেকে বাইরে এসে গেছে। পোমটা মনে আছে? হ্যাঁ মা, मछली जल की रानी है, जीवन उसका पानी है, हाथ लगाओ डर जाएगी, बाहर निकालो मर जाएगी। চলো গাট্টু, তুমি আমার সাথে এসো, আমরা এটাকে ফ্রাই করে নিই। ততক্ষণে চিঙ্কি আর বাবা আরো ফিশ ধরে নেবে। মা মাছের আঁশগুলো ছাড়িয়ে ওটা বারবিকিউতে ফ্রাই করতে শুরু করে। ওদিকে চিঙ্কি খুশি হয়ে হাততালি বাজাতে থাকে। বা মা, এত ফ্রেশ ফিশ, আজ তো মজা এসে যাবে। হ্যাঁ বাবা, আজকে সত্যি মজা এসে যাবে। আরে বাবা, বড় মাছ যদি এসে যায়, এই দড়িটা ছিঁড়ে যাবে না তো? না চিঙ্কি, আমরা তাড়াতাড়ি এইটাকে উপরে টেনে নেব। হ্যাঁ, এটা ভালো আইডিয়া। যেই ফিশ আসবে আমাকে জানিয়ে দিও। গাট্টু রশিটাকে জলে দিয়ে চুপচাপ বসে পড়ে। তখনই বাবার মনে হয় যে এরম ভাবে দুজনে টায়ার্ড হয়ে যাবে। আরে গাট্টু, আমাকে দাও, আমি করছি, তুমি হাঁপিয়ে যাবে। না বাবা, আমাদের দুজনকে ফিশিং করতে দাও। তখনই হঠাৎ করে একটু নাড়াচাড়া হয়। মনে হয় ফিশ এসেছে, নেট ভারী হয়ে গেছে। হেল্প হেল্প চিঙ্কি। চিঙ্কি দৌড়ে এসে গাট্টুর হাত ধরে নেয়। বাবা মনে মনে দুজনের টিম ওয়ার্ক দেখে খুবই খুশি হতে থাকে। দুজনে তাড়াতাড়ি রশিটাকে টানতে শুরু করে আর দেখে যে একটা বড় মাছ ফেসে গেছে। এবার ওয়াও, আমি কত বড় মাছ ধরেছি, এবার তো সত্যি মজা এসে যাবে। গাট্টু, মা দেখো কত বড় মাছ। মাও দৌড়ে দৌড়ে দেখতে চলে আসে। আরে, এই মাছটা তো সত্যি বড়। এটা আমাদের দুজনের জন্য যথেষ্ট। এবার তোমরা দুজনে এসে পেঁয়াজ আর রসুনের পেস্ট বানিয়ে নাও। কিছুক্ষণের মধ্যে সবাই মিলে ফিশটাকে বানিয়ে ফেলে আর খেতে শুরু করে। বাবা বলে, ওয়াও, আজ অব্দি এত মজা তো কোনোদিনই আসেনি। এত ফ্রেশ, এত সুস্বাদু। থ্যাংক ইউ বাচ্চারা, তোমাদের জন্য আমরা এতদিন পরে এখানে আসলাম। থ্যাংক ইউ বাবা, কত মজা এসে গেল ফিশিং করতে। আর দুজন বাচ্চা দৌড়ে এসে বাবাকে জড়িয়ে ধরে। গাট্টু আর চিঙ্কি ঘরের মধ্যে একদম হুটোপুটি করছিল। দুজনের সোফার কাছাকাছি ধরাধরি খেলা খেলছিল। গাট্টু একটু ফাস্ট দৌড়ায়, তাই চিঙ্কি ওকে ধরতেই পারছিল না। যতই তাড়াতাড়ি দৌড়াও গাট্টু, আমি তোমাকে ধরেই নেব। যাবিটা কোথায়? ধরতে পারবে না, তোমার পা আমার থেকে ছোট আর তোমার স্পিডও ভালো নেই। চিঙ্কিও মুখটা ভেঙিয়ে ফেরত জবাব দেয়, আমি ধরে নেব তোকে, আমি আস্তে দৌড়াই তাতে কি। বাবা ওদেরকে কাছে বসেই দেখছিল আর ওদিকে মা রান্নাঘরে দাঁড়িয়ে এসব দেখতে দেখতে বলছিল, আরে আস্তে দৌড়াও তোমরা দুজনে, ব্যথা লেগে গেলে মুশকিল হবে। তোমাদের বাবা তোমাদেরকে মাথায় চড়িয়ে রেখেছে, আমার তো কথাই শোনে না। আরে বাবা, তুমি আমাকে আবার মাঝখানে আনছো কেন? বাচ্চা তো, এখনই তো খেলবে এরা। স্কুলের হোমওয়ার্কটাও করে নিয়েছে, এতটুকু তো খেলা করবেই। এটা বলতে বলতে বাবা গাট্টুকে চোখ মারে। চিঙ্কিও মুচকি হাসে। আই লাভ ইউ পাপা। আই লাভ ইউ টু মা। তোমরা সবাই খেলতে থাকো, মা বকবি। আমি আছি তো। দুজনে আবার সোফার আশেপাশে আবার হল্লা করে। তখনই দরজার ঘন্টি বাজে। গাট্টু, চিঙ্কি, দেখো দরজায় কে এসেছে। হ্যাঁ দেখো তো, আগে দরজাটা খোলো। এখন আবার কে আসলো? গাট্টু দৌড়ে গিয়ে দরজা খোলে। দেখে যে সামনের বাড়ির দিদা মায়ের সাথে দেখা করতে এসছে, সাথে বান্টির দিদাও আছে। ওনাদের দেখে গাট্টু জোরে বলে, হ্যালো দিদা। কে এসেছে বাবা? বান্টির দিদা এসেছে।
মা এটা দেখে রেগে যায় আর বলে, আরে ওরা তোমার বন্ধু নাকি? ঠাকুমা, পা ছুঁয়ে প্রণাম করতে হয়, হ্যালো দাদি আবার কি? চিঙ্কি, তুমিও ঠাম্মার পা ছো। গাট্টু আর চিঙ্কি দুজনেই ঠাকুমার পা ছোঁয়ে। প্রণাম দিদা। আরে খুশি থাকো তোমরা দুজনে, অনেক পড়াশোনা করো, ভালো করো। বাড়িতে অতিথিরা এলে ভেতরে ডাকতে হয় বেটা। আরে বৌমা, এদেরকে কেন বকছো? এরা দুজনেই ছোট, আস্তে আস্তে বুঝে যাবে। সে কথা নয় মাসিমা, ম্যানার্স তো এখন থেকেই শেখাতে হবে। হ্যাঁ হ্যাঁ, সে কথা ঠিক। আমার আশীর্বাদ তো সব সময় দুজনের সাথে আছে। যেমন আমার বান্টি, তেমনই এরা দুজনে। খুশি থাকো সব সময়। তোমার কথাটা তো ঠিকই, বাচ্চাদের ম্যানার্স এখন থেকেই শেখাতে হয়। যাই হোক, আমি তোমাদেরকে সব নেমন্তন্ন করতে এসেছিলাম। পরশুদিন আমাদের বাড়িতে সত্যনারায়ণের কথা। সবাই নিশ্চয়ই এসছো। এবার যাই। ঠিক আছে, দাঁড়ান, বসুন না, আমি চা নিয়ে আসছি। আরে না, অন্য সব বাড়িতেও যেতে হবে, আবার খালি সময়ে আসবো। এইটা বলে উনি চলে যান। মা বাচ্চাদেরকে নিজের কাছে ডাকে। বাচ্চারা, সব সময় বড়দের সম্মান করা উচিত, বুঝেছো? যদি বান্টি আসে তাহলে ওকেও এরকম সম্মান করতে হবে? ও তো তোমাদের বন্ধু, ক্লাসমেট। তোমাদের আর ওর একই বয়স, কিন্তু ওকেও তোমাদের হ্যালো হাই করা উচিত। সকালে দেখা হলে গুড মর্নিং, বিকেলে দেখা হলে গুড ইভিনিং। আচ্ছা, তো সকালে উঠে কি বাবাকেও আমাকে হাই বলতে হবে? হ্যাঁ বাচ্চারা, এগুলোকে গুড ম্যানার্স বলে। তোমরা তো আমার ভালো শোনা না, আমার ভালো বাচ্চা, তাই সবসময় গুড ম্যানার্স ফলো করবে। স্কুলেও টিচারদের সঙ্গে দেখা হলে ওদেরকে গ্রিট করবে, বাকি বাচ্চাদের হ্যান্ডশেক। মা, এই গুড্ডি তো আমার সঙ্গে আর্ধেক সময় লড়াই করে, আমি ওকে হাই করব না। এমন বলে না চিঙ্কি, ও তো তোমার বেস্ট ফ্রেন্ড। দেখো, যখন কেউ ক্লোজ হয় তখন ওকে সরি কিংবা থ্যাংক ইউ বলতে ইতস্তত হতে নেই। কি ভাবি মা? আচ্ছা মা, স্কুলে হেড ম্যাডামেরও পা ছুতে হবে? এতক্ষণ বাবা যে চুপচাপ শুনছিল, হেসে এখন বলে, ওনাদেরকে তুমি গুড মর্নিং কিংবা গুড আফটারনুন সময়তে বলো, ওরা স্কুলে আছে। ঠিক আছে পাপা। পরের দিন সবাই স্কুল যায় আর বাবা মার বলার মতন সবাইকে গ্রিট করে। হ্যালো গুড্ডি, আমি সরি, আমি তোমার সাথে লড়াই করেছিলাম। তুমি সরি বললে চিঙ্কি। হ্যাঁ, মা বলেছে কেউ সরি বললে কেউ ছোট হয় না। তুমি তো আমার বেস্ট ফ্রেন্ড, তুমি রেগে গেলে তাহলে আমার ভালো লাগে না। কিন্তু চিঙ্কি, ভুল তো আমার ছিল, সরি তো আমার বলতে হতো। এইটা বলতে বলতে ও থেমে যায়। আই এম সরি চিঙ্কি, আজ থেকে তুমি সব সময় আমার বেস্ট ফ্রেন্ড। আমি কখনো তোমার সাথে লড়াই করব না। দুজনে একে অপরকে জড়িয়ে ধরে। তখনই ক্লাসে টিচার আসে। গুড মর্নিং মিস। গুড মর্নিং বাচ্চারা, আজকে আমরা ম্যানার্সের ক্লাস করব। তোমরা সবাই কে কে জানো ম্যানার্সের কথা? কে জানাবে? তখনই চিঙ্কি হাত উঁচু করে। হ্যাঁ চিঙ্কি, বলো। সব সময় বড়দের পা ছুতে হবে। ওরা যখন বাড়ি আসে তখন তাদেরকে জল, চা খাবারও জিজ্ঞেস করতে হবে। যদি বন্ধু হয় তাহলে সবাইকে হ্যালো হাই আর জড়িয়ে ধরতে হয়। আরে বাহ, কত ভালো সংস্কার! দেখলে বাচ্চারা, শুনলে সবাই চিঙ্কি কি বলল? ক্লাসের সব বাচ্চারা এক আওয়াজে বলে, ইয়েস মিস। আর হ্যাঁ, সকালে কারোর সাথে দেখা হলে গুড মর্নিং, দুপুরের 12টা অবধি। তারপরের সময়ে সকলকে তোমরা গুড আফটারনুন বলতে পারো, কারণ তখন আফটারনুনের টাইম হয়ে যায়। ম্যাডাম, সবাইকে ইভিনিং কোন সময় বলবো? এমনিতে তো বিকেলেই বলা হয়, যখন সূর্য নেমে যাচ্ছে, কারণ তারপরে তো রাত হয়ে যায়। আর হ্যাঁ বাচ্চারা, রাত্রেবেলা সব থেকে শেষের গ্রিটিং গুড নাইট বলা হয়। আমি আমার মা বাবাকে গুড নাইট বলেই শুই মিস। ভেরি গুড চিঙ্কি। আর বাকি বাচ্চারা? আমরা মিস। বাহ, কত ভালো আর সিনসিয়ার ক্লাস আমার। আই এম সো প্রাউড অফ ইউ। গাট্টু আর চিঙ্কি বাড়ি আসে আর তৈরি হয়ে বান্টির বাড়ি যায়। গাট্টু দৌড়ে গিয়ে ঠাকুমার পা ছুঁয়ে, দিদা প্রণাম। ও বাবা, খুব ভালো থাকো, খুব ভালো পড়াশোনা করো, উন্নতি করো। মা গাট্টু আর চিঙ্কিকে দেখে মনে মনে খুব খুশি হচ্ছিল। তখনই বাবা এসে বলে, থ্যাংক ইউ,
তুমি দুই বাচ্চাকে কত ভালো সংস্কার দিয়েছো। স্যান্ডউইচ। গাট্টু আর চিঙ্কি খুবই প্রতিভাশালী বাচ্চা। তার সাথে গাট্টু আর চিঙ্কি দুজনই ঝাল মশলাদার খাবার খুবই ভালোবাসে। এইভাবে স্কুলে একটা কুকিং ক্লাস অ্যারেঞ্জ করা হলো। গুড মর্নিং স্টুডেন্টস। সব থেকে আগে আমি জানতে চাই তোমরা সবাই টিফিনে কি কি এনেছো। সব বাচ্চারা নিজেদের টিফিন খুলে টেবিলে রাখলো আর এক এক করে টিফিন টিচার দেখলো। সব বাচ্চাদের টিফিনে খুব ভালো ভালো খাবার ছিল। বাহ বাহ, টিফিন দেখে তো আমার মুখে জল এসে গেল। কিন্তু এখন যে আমি তোমাদেরকে শেখাতে চলেছি সেটা আমি জানি সবাই পছন্দ করবে, আর বানাতেও খুবই সোজা। এটা তোমরা সবাই নিজে বানিয়ে নিজেদের মা বাবাকে ইমপ্রেস করতে পারবে। সত্যি? তাহলে তো খুবই মজা আসবে। আপনি আমাদের কি শেখাবেন? বাচ্চারা, আজ আমি তোমাদেরকে স্যান্ডউইচ কি করে বানাতে হয় এটা শেখাবো। তার মধ্যে যা যা দিতে হবে সব সামগ্রী এসে গেছে। বাচ্চারা, যদি চাও তাহলে যা যা জিনিস দরকার সব নোট করতে পারো, যাতে বাড়িতে কোনো প্রবলেম না হয়। ঠিক আছে? এইভাবে কুকিং টিচার এক এক করে স্যান্ডউইচে যা যা দরকার সব টেবিলে রেখে দিল। বাচ্চারা, আমি নিয়েছি ব্রেড, ক্যাপসিকাম, টমেটো, শসা, বিটরুট, বাঁধাকপি, টমেটো সস আর স্বাদ অনুসারে নুন। টিচার, আপনি একটা জিনিস বলতে ভুলে গেলেন। চিজ দিলে তো স্যান্ডউইচ আরো ভালো টেস্টি হবে। না গাট্টু, স্যান্ডউইচে চিজ একদম পড়বে না। এটা একটা হেলদি স্যান্ডউইচ হবে। আর হ্যাঁ, তোমাদের সবাইকে বাটার আর চিজ একটু কম খাওয়া উচিত। আর দেখবে এই স্যান্ডউইচটা হেলদিও আর টেস্টিও। তাহলে শুরু করা যাক। এইভাবে কুকিং টিচার ব্রেডটা নিজের হাতে নিল, শুরুতে সস লাগিয়ে ওপরে সব সবজি সাজিয়ে দিল। এরই মধ্যে চিঙ্কি টিচারের সব জিনিস যা বলছিল সব নোট করলো। কুকিং টিচার তারপরে হালকা করে নুন ছড়িয়ে স্যান্ডউইচকে রেডি করে নিল। স্টুডেন্টস, এই দেখো স্যান্ডউইচ তৈরি হয়ে গেল। আমার বিশ্বাস তোমরা সবাই এর রেসিপি নোট করে নিয়েছো। আর হ্যাঁ, বাড়ি গিয়ে নিশ্চয়ই ট্রাই করো। এইভাবে স্কুলে কুকিং পিরিয়ড শেষ হয়ে গেল, আর স্কুলে আজকের দিনও শেষ হয়ে গেল। গাট্টু আর চিঙ্কি বাড়ি পৌঁছালো, তখনই মা আর বাবা ফোনে কথা বলছিল। থ্যাংক ইউ সো মাচ দিদি। হ্যাঁ, আমাদের বিয়ের 13 বছর পূর্ণ হলো। অশেষ ধন্যবাদ। নাও এর সাথে কথা বলো। মা ফোন বাবাকে দিল। গাট্টু আর চিঙ্কি মা বাবার কথা শুনল। ওরা দেখলো বাবাও খুশি হয়ে ধন্যবাদ জানাচ্ছে। অশেষ ধন্যবাদ দিদি। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই আসুন বাড়িতে। রাখছি তাহলে, বাই। বাবা, আজকে কি আপনি সবাইকে থ্যাংক ইউ বলছেন কেন? হ্যাঁ মামি, তোমাদের দুজনের মধ্যে কার জন্মদিন? শোনা, কারোর বার্থডে নয়, আজকে আমাদের বিবাহ বার্ষিকী। আজকের দিনে আমাদের বিয়ে হয়েছিল। হ্যাপি অ্যানিভার্সারি মা আর বাবা। গাট্টু আর চিঙ্কি একে অপরকে দেখলো, আর গাট্টু চিঙ্কি একসাথে চুটকি বাজালো, আর মনে মনে ভেবে নিল যে ওরা মা বাবাকে স্যান্ডউইচ বানিয়ে সারপ্রাইজ দেবে। তাহলে চিঙ্কি, চলো মাকে সারপ্রাইজ দিই আর একটা স্যান্ডউইচ বানাই। তারপর আর কি, গাট্টু আর চিঙ্কি স্যান্ডউইচ বানানোর জন্য তৈরি হয়ে গেল। গাট্টু আর চিঙ্কি দুজনে এপ্রন পরল। যদিও অ্যাপ্রনটা ওদের দুজনের জন্য অনেক বড় হয়েছিল, কিন্তু তাও ওরা মায়ের মতন কিচেনে কাজ করতে চাইছিল। আচ্ছা, আমাদের স্যান্ডউইচ বানানোর জন্য যা যা জিনিস চাই ওইগুলো সব আমরা এই কিচেন টেবিলে এনে রেখে দিই, যাতে বানাতে সুবিধে হয়। চিঙ্কি ফ্রিজ থেকে ব্রেড বার করলো। গাট্টু স্যান্ডউইচে যা যা সবজি লাগবে সেটা আনলো। সস আর একটু চটপটা মশলা, এমন সব জিনিস কিচেনে রেখে দিল। আরে, সব জিনিস তো এসে গেল, কিন্তু চিঙ্কি তুমি তো চিজ নাওনি। না গাট্টু, আমরা চিজওয়ালা স্যান্ডউইচ একদম বানাবো না। মনে নেই টিচার কি বলেছিল? আমাদের হেলদি খাওয়া উচিত। আজ মা বাবার অ্যানিভার্সারি, তাই ওদের আমরা ভেজিটেবল স্যান্ডউইচ বানিয়ে দেব। ইয়েস, ইউ আর রাইট চিঙ্কি, চলো বানাই। গাট্টু চিঙ্কি মন লাগিয়ে স্যান্ডউইচ বানাতে শুরু করলো। আজ আমরা বানাবো টেস্টি ভেজিটেবল স্যান্ডউইচ। এটা হেলথের জন্য খুব ভালো। এর মধ্যে যা সামগ্রী লাগবে: ব্রেড, শসা, টমেটো, শিমলা মির্চ, গোবি, কিছু মুখরোচক মশলা আর স্বাদ অনুসার নুন, তার সাথে অনেক ভালোবাসা। গাট্টু স্যান্ডউইচের জন্য সব সবজি ফটাফট কেটে নিল। গাট্টু, টমেটো আর শসা একদম গোল গোল করে কেটো। হ্যাঁ হ্যাঁ চিঙ্কি, বুঝে গেছি, একদম গোল গোল কাট করব। চট করে গাট্টু সব সবজিগুলো সুন্দরভাবে কেটে নিল
আর প্লেটে রাখলো। অন্যদিকে চিঙ্কি ব্রেডের প্যাকেট থেকে দুটো ব্রেড নিল। চিঙ্কি, তাহলে চলো এর উপরে আমরা সব থেকে আগে টমেটো দিই। গাট্টু টমেটোর স্লাইসগুলো ব্রেডে রাখলো। টমেটোর পরে এর উপরে যাবে শসা। তারপর চিঙ্কি টমেটোর স্লাইস ব্রেডে রাখলো। শসা, শিমলা মির্চ আর কফি ভালো করে ব্রেডে রেখে দিল। আমার স্পেশাল স্যান্ডউইচ চাই গাট্টু। ও এমন নাকি? তাহলে তোমার স্পেশাল স্যান্ডউইচে যাবে স্পেশাল ভালোবাসা। আরে বাহ, আমার স্পেশাল স্যান্ডউইচ হবে পেঁয়াজের সাথে। কিন্তু মায়ের স্যান্ডউইচে রেখো না, মার তো পেঁয়াজ পছন্দ নয়। ও ওকে চিঙ্কি। গাট্টু অন্য ব্রেডটা সব ভেজিটেবলস এর উপরে রেখে দিল আর স্যান্ডউইচ কভার হয়ে গেল। আরে গাট্টু দাঁড়াও, আমরা নুন আর মশলা তো মেশালামই না। আরে হ্যাঁ, আমরা তো ভুলেই গেছিলাম। তারপর আর কি, গাট্টু আর চিঙ্কি স্যান্ডউইচের উপরের ব্রেডটা বার করে দিল, তার উপরে আলতো করে নুন দিল, কিছু চটপটে মশলা রাখলো, তারপর আবার পাউরুটি দিয়ে ঢেকে নিল। চিঙ্কি সাবধানে করো, নাহলে স্যান্ডউইচ পুড়ে যাবে। ভয় পেও না গাট্টু, স্যান্ডউইচ একদম জ্বলবে না। আর চিঙ্কি স্যান্ডউইচটা পোড়ার আগে প্লেটে রেখে নিল। আর খুব সুন্দরভাবে স্যান্ডউইচটাকে টমেটো সসের সাথে রেখে গাট্টু আর চিঙ্কি মার বাবাকে সারপ্রাইজ দেওয়ার জন্য স্যান্ডউইচটা টেবিলে নিয়ে আসলো। চিঙ্কির হাতে প্লেট দেখে মা বলল, গাট্টু, চিঙ্কি, তোমাদের হাতে এই প্লেট কিসের? তোমরা দুজনে কিচেনে কিছু করেছো কি? বাবা মা, আমরা তোমাদের জন্য একটা ভেজিটেবল স্যান্ডউইচ বানিয়েছি। হ্যাঁ সত্যি বাচ্চারা? থ্যাংক ইউ সো মাচ বাচ্চারা। দেখো আমাদের বাচ্চারা কত ভালো স্যান্ডউইচ বানিয়েছে। এই নিন বাবা মা, টেস্টি টেস্টি ভেজিটেবল স্যান্ডউইচ। মা বাবা, আমার আর গাট্টুর তরফ থেকে এই স্যান্ডউইচটা সারপ্রাইজ। আজকেই আমরা স্কুলে শিখেছি। মা বাবার সাথে সাথে গাট্টু আর চিঙ্কিও টেস্টি স্যান্ডউইচটা ভালো করে খেয়ে নিল। ও ওয়াও, খুবই ইয়ামি হয়েছে। হ্যাঁ, কি সুস্বাদু বাবা। তোমার কেমন লাগলো? ভেরি গুড গাট্টু, চিঙ্কি, আই এম রিয়েলি প্রাউড অফ ইউ। তোমরা দুজনে স্যান্ডউইচ বানানো শিখে নিলে, কিন্তু কিচেনে সাবধানে কাজ করাও জরুরি। হ্যাঁ মা, আমি একদম অসুবিধা ফিল করিনি। স্কুল বাস সকালবেলা, আর মা রোজের মতো গাট্টু চিঙ্কির জন্য টিফিন বানিয়ে আওয়াজ দেয়, গাট্টু, চিঙ্কি, তাড়াতাড়ি তৈরি হয়ে যাও, টিফিনও তোমার তৈরি হয়ে গিয়েছে। মা, আমি এই শুলেস বানতে পারছি না, দেখো না উল্টো হয়ে গেছে। হে ভগবান, এখনো তৈরি হওনি তুমি? স্কুলে লেট হয়ে যাবে যে, স্কুল বাস এক্ষুনি এসে যাবে যে। মা, আমিও তাই পাচ্ছি না। বাস, আমি রোজ বলি যে আগের দিন রাতেই সব গুছিয়ে রাখো। এখন টাইম না পাওয়া গেলে যে টিচার তোমাদের সাজা দেবে, তখন তো কাঁদবে। আর বাসও তো এইমাত্র আসলো বলে। এই নাও চিঙ্কি, শুলেস বাঁধা হয়ে গেছে। মা, আমার তাই। দাঁড়াও, কালকে ধোপির ওখান থেকে যে কাপড় এসেছিল সেখানে দেখছি। তখনই দরজায় জোরে আওয়াজ হয়, বাসের আওয়াজ। আরে তোমরা এখনো তৈরি হওনি, বাস এসে গেছে। চিঙ্কি এদিকে এসো, জলের বোতলটা নাও, না হলে কালকের মতন ভুলে যাবে। বাস ড্রাইভার ওদিকে আরো জোরে আওয়াজ দিতে লাগে। মা তখনই টাই নিয়ে চলে আসে আর গাট্টুকে ফটাফট পরিয়ে দেয়। আরে বাবা, শুধু গলার মধ্যে ফেলে দাও। গাট্টু, রাস্তায় পড়ে নিও তুমি, তাড়াতাড়ি যাও, বাস হর্ন বাজাচ্ছে। বাস চলে গেলে এখন আমাকে অনেক দূর যেতে হবে। মা বাবা গাট্টু চিঙ্কির হাত ধরে মেন গেটের দিকে এগিয়ে যায়। আরে তাড়াতাড়ি করুন, লেট হচ্ছে। 30টা বাচ্চাকে নামার আছে আলাদা আলাদা লোকেশনের থেকে। বাস আসার আগে এখানে এসে দাঁড়িয়ে পড়বেন আপনারা। সরি, কাল থেকে এসে যাব, আজকের জন্য থ্যাংক ইউ। মা গাট্টু চিঙ্কির দিকে তাকিয়ে বলে, দেখলে তো, রোজ বলি টাইম করে শুয়ে পড়ো তোমরা আর উঠে পড়ো, কিন্তু তোমরা দুজন তো আর শুনবে না। ওরে বাবা, সন্ধেবেলা ওদেরকে বকা দিয়ে দিও, এখন ওদের যেতে দাও। দুজন বাচ্চা দৌড়ে দৌড়ে স্কুল বাসের গেটে পৌঁছায় আর কন্ডাক্টর এক এক করে ওদের বাসে তুলে দেয়। বাসের ভেতর সব বাচ্চারা গাট্টু চিঙ্কিকে দেখে হাই ফাইভ ছোড়ে। গাট্টু চিঙ্কিও ওটা দেখে হাই ফাইভ করে। আর কিছুক্ষণ পরেই দুজনে নিজের নিজের সিটে বসে পড়ে। সুধা, একটু এগিয়ে বস না, আমার সিটে বসে আছিস তুই। না, সরব না, এটা আমার সিট। দেখো না কন্ডাক্টর দাদা, এটা কি করছে? আরে সুধা, তোমার সিট ওইখানে আছে, এইখানে নয়, বলেছিলাম তো কালকে। ছাড়ো তুমি, একটা কাজ করি, তুমি এখানে বসে যাও আর আমরা চকলেট ভাগ করে খাই।
আরে চিঙ্কি, আমার টাইটা একটু ঠিক করে দাও না। চিঙ্কি গাট্টুর টাই ঠিক করে দেয়, কিন্তু সুধা এটা দেখে হাসতে লাগে। কেন হাসছো তুমি? গাট্টু এত বড় হয়ে গেছে, এখনো নিজের টাই বাঁধতে পারে না। তোর কি? চিঙ্কি আমার বোন, সে আমার অন্য কাজও করে দেয়। সুধা গাট্টুকে জ্বালাতে লাগে। গাট্টু টাই বাঁধতে পারে না, গাট্টু টাই বাঁধতে পারে না। আর গাট্টু মুখ ফুলিয়ে বসে যায়। তখনই পরের স্ট্যান্ড এসে যায়। তখন গাট্টুর বেস্ট ফ্রেন্ড বান্টি আর চিঙ্কির বেস্ট ফ্রেন্ড গুড্ডি এসে যায়। আর দৌড়ে এসে তারা গাট্টু চিঙ্কিকে জড়িয়ে ধরে। গুড্ডি, আমি এখনই চকলেটের টুকরো করতে যাচ্ছিলাম। এখন আমরা 5 জন মিলে খাবো। ওয়াও! জানিস, মা আমাদের সবার জন্য স্যান্ডউইচ পাঠিয়েছে। ওয়াও, এতে চিজ আছে কি? না, ওটাতে তো ফ্যাট হয়, তাই আমি ভেজিটেবল স্যান্ডউইচ বানিয়েছি। দাঁড়াও, এক্ষুনি দিচ্ছি। আমি কিন্তু 2 পিস খাবো, কালকে শুধু একটাই পিস দিয়েছিলি। আরে দাঁড়াও দাঁড়াও, মা আজকে বড় বড় স্যান্ডউইচ সবার জন্য পাঠিয়েছে। চিঙ্কি এটা শুনে লাফাতে লাগে। ওয়াও, তুই আমার বেস্ট ফ্রেন্ড গুড্ডি। আন্টি, থ্যাংক ইউ। তারপর গুড্ডি সবাইকে স্যান্ডউইচ দেয় আর চিঙ্কি চকলেট। সবাই খুশি খুশি খাচ্ছিল। তখন বান্টি, আমরা সবাই ওয়ার্ড পাজল খেলি কি? তুমি কি বলছো গুড্ডি চিঙ্কি? আধা ঘন্টা আছে স্কুলে আসতে এখনো। চল না অন্তাক্ষরী খেলি আমরা। না না, মা বলে ওয়ার্ড পাজল খেললে আমাদের মেমোরি আরো শার্প হয়। গাট্টু, আজকে ওয়ার্ড পাজলই খেলবো, কিন্তু অন্যরকম। আলাদা কিভাবে? একজন দাঁড়িয়ে চুপচাপ সবাইকে হিন্ট দেবে, আর বাকি আমরা সবাই সেটাকে গেস করব। ওয়াও, এটা তো খুব ভালো আইডিয়া। এক কাজ করা হোক, তুমি আরম্ভ করো, যাতে সবাই রুলস এন্ড রেগুলেশন শিখে নিক। তখনই বাসের ব্রেক খুব জোরে লাগে আর বান্টির হাতের স্যান্ডউইচ নিচে পড়ে যায়। ও খুব উদাস হয়ে যায়। আরে, এটা তো পড়ে গেল। এখন তো এর উপরে মাটিও লেগে গেছে। মা নিচে জিনিস উঠিয়ে খেতে মানা করে দিয়েছে। আমার কত জোরে খিদে পেয়েছিল। ওর সেই উদাস মুখ গাট্টু, চিঙ্কি আর গুড্ডি দেখতে পারছিল না। একটা কাজ করি, আমরা আমাদের স্যান্ডউইচের একটা টুকরো বান্টির সাথে শেয়ার করি, এতে ও স্যান্ডউইচ খেতে পারবে। আরে না, তোমরা খেয়ে নাও। কিন্তু ততক্ষণে সবাই নিজের এক একটা পিস বান্টিকে দিয়ে দিয়েছে। আরে কি করছো? বিটরুট সবাইকে খাওয়ার উচিত, এতে আয়রন থাকে, মা বলে না চিঙ্কি? আর হ্যাঁ, এটা আর গাজর খেলে গালও একদম লাল লাল হয়ে যায়, মুখে খুব গ্লো আসে। আর মা তো এটাও বলেছে যে শীতকালে রোজ খাওয়া উচিত, এতে আমাদের ইমিউনিটিও বাড়ে। একদম ঠিক কথা বলছে সে। প্রমিস করো আজকের পরে আর ফেলবে না। ওকে বাবা, প্রমিস। চিঙ্কি পিঙ্কি প্রমিস। না না, চিঙ্কি প্রমিস। এটা শুনে সবাই জোরে জোরে হাসতে লাগে। আরে চিঙ্কি, ওয়ার্ড পাজল তো বলো, একটু পরে স্কুল এসে যাবে, খেলার জন্য তো সময় পাবো না। কন্ডাক্টর দাদা এই সব কিছু দেখছিল আর বাচ্চাদের এই অ্যাক্টিভনেস দেখে খুব খুশিও হচ্ছিল। চিঙ্কি নিজের জায়গায় দাঁড়িয়ে বলে, করে দেয় যে আমাদের গালগুলো লাল। বলে সবাই সবজি, কিন্তু আসলে সেটা ফল। বলো বলো, কি নাম তার? আরে বিটরুট। ভুল। আরে কত কঠিন প্রশ্ন। তখনই গুড্ডি ফট করে বলে, টমেটো, কারণ ওটা ফল। একদম ঠিক, তুমি কত বুদ্ধিমান গুড্ডি, এই জন্যই তো তুমি আমার বেস্ট ফ্রেন্ড। সবাই খুশি হয়ে যায় আর বাস তখন স্কুলে চলে আসে। কন্ডাক্টর দাদা সবাইকে বলে, কেউ হুড়োহুড়ি করবে না, আমি এক এক করে সবাইকে নামাবো। সবাই নিজের জায়গাতে দাঁড়িয়ে পড়ো। আর সব বাচ্চারা বাসে দাঁড়িয়ে পড়ে। তারপর বাস কন্ডাক্টর দাদা সবাইকে এক এক করে নামিয়ে দেয়। বাই বাচ্চারা, ভালো করে তোমরা সবাই পড়াশোনা করো। ছুটির পরে এইখানে এসে সবাই দাঁড়াবে। বাই বাই দাদা। ভিজিটিং পোস্ট অফিস। গাট্টু আর চিঙ্কি মা বাবার সাথে অটো রিক্সা করে মার্কেট যাচ্ছিল, কিন্তু ট্রাফিকের জন্য ওদের অটো রিক্সা একটা পোস্ট অফিসের সামনে এসে দাঁড়ায়। গাট্টু চিঙ্কি তখন বড় অফিসটা দেখে। বাবা, এটা কোন অফিস? গাট্টু, পড় তো আগে, এটা পোস্ট অফিস।
ঠিক বললে চিঙ্কি, এইটা পোস্ট অফিস। কিন্তু বাবা, পোস্ট অফিসে কি কাজ হয়? তখনই রিক্সা চলতে লাগে। গাট্টু চিঙ্কি, পোস্ট অফিসের ব্যাপারে অনেক কাজ আছে, ঘরে চলো বলছি তোমাদের। গাট্টু চিঙ্কি তারপর মা বাবার সাথে ঘরে পৌঁছায়। গাট্টু চিঙ্কি তারপর ফ্রেশ হয়ে টিভির সামনে বসে যায়, আর মা কিচেনের কাজে ব্যস্ত হয়ে যায়। কার্টুন দেখতে দেখতে বাচ্চারা তো পোস্ট অফিসের কথা ভুলেই যায়। তখনই হলে রাখা মায়ের মোবাইল বাজে। মা, মাসির ফোন। চিঙ্কি মা ফোনটা তোলো, দেখো মাসি কি বলছে। চিঙ্কি মা, তোমার মাকে জিজ্ঞেস করো যে পার্সেলটা পাঠিয়েছিলাম পেয়েছে কিনা। পার্সেল? কি ধরনের পার্সেল মাসি? এরকম তো কিচ্ছু আসেনি। তাহলে মাকে বলো পোস্ট অফিসে গিয়ে যেন একবার খোঁজ নেয়। চিঙ্কি তখন ফোন রেখে দেয়। কি হলো চিঙ্কি, মাসি কি বললো? মাসি তো পোস্ট অফিস যেতে বলল। চলো মায়ের সাথে কথা বলি। চিঙ্কি মা, নিশ্চয়ই মাসি পার্সেলের কথা বলেছে। আমি তো বলেছিলাম যে পোস্ট অফিসের একটা কাজ আছে, তো তোমাদের পোস্ট অফিস যেতে হবে আর আমাদের পার্সেলের ব্যাপারে জিজ্ঞেস করবে যে ওটা এসেছে কিনা। এখন তোমরা যাও, ঠিক আছে? পোস্ট অফিসের কথা শুনে গাট্টু চিঙ্কি খুব এক্সাইটেড হয়ে যায়। ওরা নতুন জিনিস শিখতে খুব ভালোবাসে। তারপর আর কি, গাট্টু চিঙ্কি শহরের বড় একটা অফিসে, মানে পোস্ট অফিসে পৌঁছে যায়। চিঙ্কি, অফিস তো কত বড়, আমাদের কোথায় যাওয়ার আছে? গাট্টু চিঙ্কি তখন সব কটা কাউন্টার মন দিয়ে দেখে। তখন ওরা এনকোয়ারি কাউন্টার দেখতে পায়, আর তার সাথে পোস্ট অফিসে আরো কাউন্টার দেখে, যেমন স্পিড পোস্ট, মানি অর্ডার, পোস্টাল স্ট্যাম্প ইত্যাদি। গাট্টু চিঙ্কি এনকোয়ারি কাউন্টারের সামনে এসে দাঁড়িয়ে যায়। ম্যাডাম, আমাদের নিজের পার্সেলের ব্যাপারে জানার আছে। মাসি আমাদের জন্য পাঠিয়েছে, কিন্তু আমরা এখনো পাইনি। কাউন্টারে বসে থাকা ম্যাডাম গাট্টু পিঙ্কিকে দেখে হাসলো আর বললেন, তোমাদের নাম কি সোনারা? আমি গাট্টু, আর এটা চিঙ্কি। খুব ভালো নাম। আচ্ছা গাট্টু, তোমাকে বোঝাই। তুমি তোমার মাসিকে জিজ্ঞেস করবে সে স্পিড পোস্ট করেছে না নরমাল। তোমার মাসি যদি স্পিড পোস্ট করে, তাহলে তোমাকে স্পিড পোস্টের কাউন্টারে যেতে হবে, আর তারপর তোমার মাসির শহর আর নাম বলতে হবে। তাহলে বুঝতে পারবে যে তোমার পোস্ট এসেছে না না। ও আচ্ছা আচ্ছা, তাহলে বুঝেছি। গাট্টু চিঙ্কি দৌড়ে দৌড়ে স্পিড পোস্টের কাউন্টারে পৌঁছায়। স্যার, এখানে আমাদের মাসির পার্সেল এসেছে। কাউন্টারে বসা স্যার হেসে ওঠে। উনি তখন মাসির নাম আর শহর জিজ্ঞেস করেন। গাট্টু চিঙ্কি তখন মাসির নাম আর শহর বলে। না বাবা, এই নামে কোনো পার্সেল আসেনি। গাট্টু চিঙ্কি তখন নিরাশ হয়ে ঘরে চলে আসে। কি হয়েছে গাট্টু চিঙ্কি, পোস্ট অফিসে পার্সেল এসছে? না মা, এখনো আসেনি। আমরা জিজ্ঞেস করেছি, কিন্তু এখনো আসেনি। মা তখন মাসির সাথে কথা বলে, আর তারপর গাট্টু চিঙ্কিকে বলে, শোনো বাবা, মাসির সাথে কথা হয়েছে। উনি তো অনেকদিন আগেই পাঠিয়েছেন, এতদিনে আসা উচিত ছিল। এতদিন তো ঘরে এসে পৌঁছেছে, এইবার কেন এলো না? এবার জিজ্ঞেস করে এসো, ঠিক আছে? মা তখন গাট্টু চিঙ্কিকে মাসির পাঠানো পার্সেলের ডিটেলস, কাস্টমার আইডি লিখে দেয়। মা, তুমি যাও না, ওনারা হয়তো ঠিকঠাক আমাদের বলছেন না, হয়তো ছোট বলে। আরে চিঙ্কি মা, এরকম ব্যাপার নয়। তুমি ঠিকঠাক ভাবে বললেই বলে দেবে। ইন্ডিয়ার সব থেকে বড় ডিপার্টমেন্ট হলো পোস্ট অফিস, যে নাগরিকের সেবায় সব সময় তৎপর থাকে। ইন্ডিয়ান পোস্ট অনলাইন সেবাও দিচ্ছে। কোনো টেকনিক্যাল প্রবলেম হবে, এই জন্য হয়তো রিসিভ হয়নি। তোমরা আবার যাও। আচ্ছা ঠিক আছে মা। তুমি চিন্তা করো না মা, এবারে তো আমরা জেনেই ছাড়বো। আসার সময় আমার জন্য স্ট্যাম্পও নিয়ে এসো। ওকে মা। গাট্টু চিঙ্কি আবার একবার পোস্ট অফিস যায়। আরে গাট্টু চিঙ্কি আবার এসে গেলে, মাসির সাথে কথা হয়েছে? হ্যাঁ ম্যাডাম, মাসি তো কবে পার্সেল করেছে, কিন্তু এখনো আসেনি। মা বললো আমরা অনলাইনও চেক করতে পারি। আপনি কি আমাদের সাহায্য করবেন? হ্যাঁ হ্যাঁ, কেন না। একটা কাজ করো, ভেতরে এসে যাও। চিঙ্কি তখন পোস্ট অফিস ম্যাডামকে মায়ের লিখে দেওয়া কাস্টমার আইডি দেয়। ম্যাডাম, এটা পোস্টের আইডি। পোস্ট অফিসের ম্যাডাম তখন কম্পিউটারে পোস্ট অফিসের ওয়েবসাইট খোলেন, আর ওতে কিছু ডিটেলস দেন, আর চিঙ্কির দেওয়া আইডি অ্যাড করেন। দেখো গাট্টু চিঙ্কি, পার্সেল এখনো ট্রানজিশনে আছে, কালকে এখানে পৌঁছে যাবে। গাট্টু চিঙ্কি তখন কম্পিউটারে ঝুঁকে দেখে, আর ম্যাডাম তখন গাট্টু চিঙ্কিকে পার্সেল রিলেটেড সব ডিটেলস বলেন। চিন্তা করো না গাট্টু চিঙ্কি, কালকে পার্সেল পেয়ে যাবে। ম্যাডাম, ডিটেলস বের করা কি এতটা সোজা? আপনি তো কত তাড়াতাড়ি বলে দিলেন।
হ্যাঁ গাট্টু চিংকি, পোস্ট অফিসের সেবা এখন তাড়াতাড়ি হয়ে গেছে। এইটা মানি অর্ডারের কাউন্টার, এতে কি হয়? গাট্টু, মানি অর্ডার এমন একটা সিস্টেম যার ফলে তুমি যখন টাকা জমা করবে আর যার নামে মানি অর্ডার করবে সে সেই শহর থেকে সেই টাকা তুলতে পারবে। শুধু তোমাকে এখানে একটা ফর্ম ফিল আপ করতে হবে আর অন্য শহরে টাকা পৌঁছে যাবে। আচ্ছা, এমন নাকি? গাট্টু চিংকি ঘরে ফিরে আসে আর মাকে পার্সেলের ব্যাপারে সব বলে। মা, কালকে পার্সেল এসে যাবে। মাসি নিশ্চয়ই লাড্ডু পাঠিয়েছে আমার জন্য। কিন্তু লাড্ডুর ডিব্বা তো অনেক ভারী হয়, পোস্ট অফিসে সেটা কি করে আসবে? পোস্টের সাহায্যে সবকিছু পাঠানো যায় চিংকি, শুধু পার্সেলের ওজনে কিছু টাকা দিতে হয়, না হলে সব ধরনের জিনিস পাঠানো যায়। এই নিন মা আপনার স্ট্যাম্প। এই স্ট্যাম্প কি কাজে আসে? এই স্ট্যাম্প হলো যাকে আমরা পার্সেল পাঠাচ্ছি, এটা পোস্ট অফিসের চার্জের একটা প্রকার। এর সাহায্যে কম টাকায় পোস্ট পাঠানো যায়। হ্যাঁ মা, সেখানে ম্যাডামও আমাদেরকে বলল যে পোস্ট অফিসের সব সেবা খুব তাড়াতাড়ি হয়। উনি তাড়াতাড়ি মাসির পার্সেলের ব্যাপারে বললেন। হ্যাঁ মা, উনি তোমার দেওয়া ডিটেলস দিতে কম্পিউটার থেকে সব ডিটেলস বের করে দিলেন। জেনে খুশি হলো বাচ্চারা যে তোমরা অনেক কিছু শিখতে পেরেছো। এরপর থেকে তোমরাই যাবে পোস্ট অফিসে। লাঞ্চ ব্রেক। স্কুলে সব থেকে বেশি বাচ্চারা কার অপেক্ষা করে? আপনার কি মনে হয়? গেম পিরিয়ডের না স্কুল ছুটি হওয়ার অপেক্ষা সব বাচ্চাদের হয়, কিন্তু আরো একটা জিনিস আছে যার অপেক্ষা বাচ্চাদের থাকে, সেটা হলো লাঞ্চ ব্রেক। কারণ ওই ব্রেকে সব বাচ্চারা একসাথে হয়, একসাথে খাবার খায় আর মজা ঠাট্টা করতে থাকে। সব বাচ্চাদের মতো আমাদের গাট্টু চিংকিও স্কুলে যায়। ওদের কি পছন্দ হয়ে থাকবে? একদিন বাবা গাট্টু চিংকিকে জিজ্ঞাসা করে, গাট্টু চিংকি, তোমাদের স্কুলে সব থেকে কোন সময়টা ভালো লাগে? বাবার এই প্রশ্নটা গাট্টু সঙ্গে সঙ্গে জবাব দিল, আমার তো গেমস পিরিয়ড খুব ভালো লাগে। আর চিংকি মা তোমার? আমার তো পছন্দ লাঞ্চ ব্রেক। আরে হ্যাঁ, আমারও তো লাঞ্চ ব্রেক খুব পছন্দ। বাবা গাট্টু চিংকির এই প্রশ্নে হাসতে শুরু করে আর বলে, আচ্ছা আচ্ছা, এখন শুয়ে পড়ো, কালকে আবার স্কুল যেতে হবে। স্কুলে যাবে তাহলে তো গিয়ে নিজেদের লাঞ্চ ব্রেক এনজয় করবে। বাবার কথা শুনে গাট্টু আর চিংকি দুজনে নিজেদের ঘরের দিকে যায়। তখন গাট্টুর একটা কথা মনে পড়ে, আরো আস্তে করে চিংকিকে জিজ্ঞাসা করে, আরে কালকের প্ল্যান ভুলে গেলি চিংকি? কালকে আমরা লাঞ্চ ব্রেকে একসঙ্গে পার্টি করব। আরে হ্যাঁ, আর সব বাচ্চারা নিজেদের টিফিনে ভালো ভালো সুস্বাদু জিনিস আনবে। এমন কথা হয়েছিল, আমি তো ভুলেই গেছিলাম। গাট্টু এই কথাটা যেই চিংকিকে মনে করালো, চিংকি এক্সাইটেড হয়ে গেল আর মাকে ডাক দিল, মা, মা! চিংকির আওয়াজ শুনে মাম্মি শিগগিরই বাইরে আসলো আর চিংকিকে বলল, কি হলো চিংকি? মা, কাল টিফিনের জন্য কি বানাচ্ছো? আলুর তরকারি আর রুটি। কেন, কি হলো? কাল কিছু স্পেশাল আছে? হ্যাঁ মা, এটা তো স্পেশালি বলা যায়। কারোর জন্মদিন নাকি? আরে না মা। তাহলে? গাট্টু চিংকি চাইছিল যে কাল মা টিফিনে কিছু একটা সুস্বাদু বানায়, কিন্তু সে কি জানতো যে গাট্টু চিংকি আর বন্ধুরা মিলে লাঞ্চের জন্য কি প্ল্যান করে রেখেছে। তাই মা কে কেমন কিসের জন্য এইসব প্রশ্ন করে যাচ্ছিল। গাট্টু চিংকি বলল, চিংকি তুমি মাকে ডিটেলে বলো যে কালকে টিফিনে এমন কি যে আমরা একসঙ্গে কিছু ভালো বানাতে বলছি। গাট্টুর কথা শেষ হওয়ার পরেই চিংকি কাল লাঞ্চ ব্রেকে হওয়া টিফিন পার্টির ব্যাপারে মাকে জানায়। আচ্ছা, তাহলে এই ব্যাপার, ঠিক আছে। তাহলে কালকে কি দেবে? সেটাও তোমাদের জন্য একটা সারপ্রাইজ হবে। গাট্টু আর চিংকি দুজনে খুব এক্সাইটেড হয়ে যায়। এখন যাও নিজেদের ঘরে গিয়ে শুয়ে পড়ো। পরের দিন গাট্টু চিংকি নিজের থেকে সকালে উঠে স্কুলের জন্য তৈরি হয়ে যায়। দুজনে খুব এক্সাইটেড ছিল যে মা টিফিনে কি দিচ্ছে। দুজনে রান্নাঘরে যায়, কিন্তু ওদের টিফিন অলরেডি প্যাক করা থাকে, তাই সারপ্রাইজ বাইরে আসে না। স্কুলে পৌঁছেই বন্ধুদের সাথে দেখা হয়। বান্টি, গুড্ডি, রাজু, হারি সব বন্ধুরা গাট্টু চিংকির থেকে আগেই স্কুলে পৌঁছে গিয়েছিল। এই তো গাট্টু চিংকিও এসে গেছে। লেট হয়ে গেলে তোমরা, আমি তো ভাবছিলাম আবার আসবে কি না। আরে কি করে আসবো না, আজকে তো লাঞ্চ ব্রেকে পার্টি আছে না, মজা করবো। গাট্টু, চিংকি আর ওদের সব বন্ধুরা খুব বেশি এক্সাইটেড ছিল।
যে কখন লাঞ্চ ব্রেক হবে আর কখন ওরা একসাথে হয়ে এনজয় করবে, এমন ওরা মনে করছিল। প্রথম পিরিয়ড আরম্ভ হলো। গাট্টু আর বান্টি দুজনে নিজেদের মধ্যে কথা বলছিল। বান্টি আজ টিফিনে কি এনেছে সেটা বলছিল। তখনই স্যার ওদের ধরে ফেললো। কি হচ্ছে সেইখানে? গাট্টু আর বান্টি দাঁড়িয়ে পড়ো। কিছু নয় স্যার। তুমি বলো বান্টি, কি কথা বলছিলে তোমরা? কিছু নয় স্যার, আসলে ও স্যার, ওই লাঞ্চ ব্রেক। বান্টির মুখ থেকে লাঞ্চ ব্রেক কথাটা বেরিয়েই গেছিল। কি বললে? না স্যার, কিছু নয়, আমরা এমনি কথা বলছিলাম। পড়াশোনায় ধ্যান দাও, কথাবার্তা বলো না। গাট্টু সঙ্গে সঙ্গে সামলে নিল, না হলে পুরো ক্লাস আজকে জানতে পেরে যেত যে গাট্টু, চিঙ্কি আর ওদের টিম লাঞ্চ ব্রেকে কি তৈরি করেছে। আস্তে আস্তে করে এক একটা পিরিয়ড হতে থাকে। শুধু লাঞ্চ ব্রেক হওয়ার আগে জিওগ্রাফি পিরিয়ডটা বাকি ছিল। ওটা শেষ হতেই লাঞ্চ ব্রেক ছিল। সব থেকে বোর্ড সাবজেক্ট তো আমার জিওগ্রাফি মনে হয়। আরে আমারও লাঞ্চ ব্রেকের আগে আছে, তাহলে আমি বেঁচে গেলাম, না হলে তো আমি ঘুমিয়েই পড়তাম। সত্যি ক্লাসে সবাই বোর হয়ে যাচ্ছিল। মনে হয় সবার খিদে পেয়ে গেছিল। সবাই লাঞ্চ ব্রেকের অপেক্ষা করছিল, এমন মনে হচ্ছিল। আরে আমি টিফিনে গরম গরম পরোটা নিয়ে এসেছিলাম রে, এখনো তো ঠান্ডা হয়ে গিয়ে থাকবে, আর এই পিরিয়ডটা তো শেষ হওয়ার নামই নিচ্ছে না। হারির তো এত খিদে পেয়েছিল যে ও জিওগ্রাফি, ক্লাসরুম সবকিছু ভুলে গেছিল আর শুধু খাবারের কথাই বলে যাচ্ছিল। সবাই লাঞ্চ ব্রেকের অপেক্ষা করে যাচ্ছিল। ক্লাসের সব বাচ্চাদের মুখে খিদে স্পষ্ট বোঝা যাচ্ছিল। তখনই হঠাৎ লাঞ্চ ব্রেকের ঘন্টা বাজলো, কিন্তু বাচ্চারা এত হারিয়ে গিয়েছিল যে এরা বুঝতেই পারলো না। তখনই হারি জোরে চিৎকার করলো, গাট্টু চিঙ্কি, লাঞ্চ ব্রেক হয়ে গেল, ইয়ে! হঠাৎ ওরা বুঝতে পারলো যে জিওগ্রাফির টিচার ক্লাসেই রয়েছে। গাট্টু, চিঙ্কি আর গ্যাংয়ের মনে হলো টিচার ওদের এক্ষুনি বকবে, কিন্তু টিচার বাচ্চাদের দিকে তাকিয়ে হাসলো আর বলল, এনজয় করো বাচ্চারা। বাচ্চারা এনজয় করতে শুরু করে দেয়। ঘন্টি বাজতেই সব বাচ্চারা নিজেদের নিজেদের টিফিন নিয়ে গ্রাউন্ডের দিকে দৌড়ে যায়। গাট্টু, চিঙ্কি, হারি, রাজু সবাই স্কুলের প্লেগ্রাউন্ডে একটা গাছের ছায়ার তলায় একসাথে হয়। সবাই নিজের পছন্দের জিনিস টিফিনে এনেছিল। সবাই এক এক করে টিফিনে কি কি এনেছো বলো, ঠিক আছে? যেমন চিঙ্কি বলেছিল ঠিক তেমনই বাচ্চারা করতে শুরু করলো। ওরা টিফিনে কি কি এনেছিল সেটা বলতে শুরু করলো। আমি তো পরোটা নিয়ে এসেছি ভাই। আর তুমি বান্টি? আরে আমি তো এনেছি মশলা দোসা উইথ চিজ। ওয়াও, সো ইয়াম্মি ইয়াম্মি। সবাই নিজের নিজের টিফিন খুললো। কেউ ছোলে ভাটুরে এনেছিল আর কেউ মশালা রাইস। সবাই নিজেদের নিজেদের টিফিন খুলে বসেছিল, কিন্তু গাট্টু, চিঙ্কির টিফিন বন্ধ ছিল। সারপ্রাইজ বাইরে এসেছিল না। আরে গাট্টু, চিঙ্কি, তোমরা কি এনেছো সেটা তো দেখাও। সেইটা একটা সারপ্রাইজ আমাদের জন্য। আরে তাড়াতাড়ি টিফিনটা খোলো, দেখি ভেতরে কি আছে। গাট্টু, চিঙ্কি নিজেদের টিফিন খোলে। ওতে সুস্বাদু মশালা পনির আর গার্লিক নান ছিল, তার সাথে ছিল মিষ্টি মিষ্টি গোলাপ জামুন। আরে বাহ, গোলাপ জাম আমার ফেভারিট। আমারও ফেভারিট। আমাদেরও। আরে এটা তো অনেক বড় সারপ্রাইজ ছিল রে গাট্টু, চিঙ্কি। এরপর সবাই মিলেমিশে খাবার খেলো। হারি, রানা, পরাঠা, পানির তরকারি আর ছোলে ভাটুরে সবাই নিজেদের মধ্যে মিলেমিশে খেয়ে ফেললো। খাবার খাওয়ার সময় হাসি ঠাট্টা মজা চলছিল। শেষে সবাই গোলাপ জামুন খেলো। আর গাট্টু, চিঙ্কির সারপ্রাইজের মানে গাট্টু, চিঙ্কির মায়ের খুব প্রশংসা হলো। নতুন স্মার্ট টিভি। বাট্টু, চিঙ্কি সব সময় টেকনোলজির ব্যাপারে অ্যাওয়্যার থাকে। ওদের ডিজিটাল দুনিয়ায় থাকতে ভালো লাগে আর ফিউচারে কি টেকনোলজি আসতে চলেছে সেই ব্যাপারে কথা বলে। রবিবারে গাট্টু আর চিঙ্কি সোফায় বসে বসে গল্প করছিল। চিঙ্কি, তুমি জানো জাপানের একটা সায়েন্টিস্ট বলেছে আগামী কিছু বছরের মধ্যে কার আকাশে উড়বে আর সবার ঘরে উড়তে থাকা কার থাকবে। ওয়াও, কি দারুণ হবে তাহলে। ইন্ডিয়াতেও তাহলে উড়ন্ত কার আসবে। ইন্ডিয়া স্মার্ট হয়ে যাবে।
আর আমি এটাও শুনেছি আমাদের হোমওয়ার্কের জন্য নোটবুক কিংবা বুকস ক্যারি করার দরকার নেই, আমরা মোবাইল কিংবা ল্যাপটপে হোমওয়ার্ক করে দিতে পারি। যদি এরকম হয় গাট্টু, আমি অটোমেটিক হোমওয়ার্ক ইনোভেশনের অপেক্ষা করব। পড়তে থাকা গাড়ি কিংবা অটোমেটিক হোমওয়ার্ক করতে থাকা মেশিনের থেকেও বাবা যে স্মার্ট টিভিটা অর্ডার করেছে তার জন্য আমি এক্সাইটেড। বাবা অর্ডার তো দিয়েছে কিন্তু টিভিটা এখন অবধি আসেনি। গাট্টু খুব জোরে চেঁচিয়ে মাকে ডেকে বলে, মা মা, এখনো টিভি আসেনি কেন? বাবাও বাড়িতে নেই, না হলে অনলাইন চেক করতাম। হ্যাঁ মা, আমিও আমার স্মার্ট টিভি দেখতে চাই। কত বড় হবে ওটা? আরে হ্যাঁ বাবা, একটু ধৈর্য ধর, বাবার ফোন এসেছিল, টিভি খুব তাড়াতাড়ি আসছে। ইয়েস, আমাদের স্মার্ট টিভি আসছে। বড় স্ক্রিনে কার্টুন দেখতে কি মজাই না আসবে। স্মার্ট টিভির জন্য বাচ্চারা খুব এক্সাইটেড ছিল। আর খুব তাড়াতাড়ি গাট্টু চিঙ্কির অপেক্ষাও শেষ হয়, আর বড় একটা বক্স ওদের ঘরে ডেলিভার হয়। বাবাও ঘরে পৌঁছে যায়, আর টিভি আসতেই বাচ্চারা চেঁচিয়ে ওঠে। আরে বাচ্চারা দাঁড়াও দাঁড়াও, স্মার্ট টিভি সেটিং করতে একটু সময় লাগবে তো। বাবা সার্ভিসম্যানের সাথে পুরো টিভির সেটিং করায় আর সবকিছু অ্যারেঞ্জ করে। যেই পুরো টিভির সেটআপ হয়ে যায়, অমনি গাট্টু চিঙ্কি নিজের ফেভারিট কার্টুন টিভিতে দেখতে লাগে। ক্লিয়ারিটি কত ভালো না? থ্যাংক ইউ বাবা আমাদের স্মার্ট টিভি দেওয়ার জন্য। এখন আমরাও স্মার্ট হয়ে গেছি। গাট্টু চিঙ্কি তুমি কার্টুন দেখো, ততক্ষণ আমি একটু ম্যানুয়ালটা পড়ে দেখি, সব স্মার্ট ফিচারগুলো কি আছে দেখি। গাট্টু আর চিঙ্কি টিভি দেখতে ব্যস্ত হয়ে যায়। ওদের চোখ তো টিভি থেকে সরছিলই না। ব্রেকের পরে গাট্টু চিঙ্কির ফেভারিট কার্টুন চলতে লাগে। একটা শো শেষ হতেই গাট্টু চ্যানেল চেঞ্জ করে অন্য শো লাগায়, যেখানে আবার গাট্টু আর চিঙ্কি হারিয়ে যায়। নতুন টিভি আসার ফলে বাচ্চারা তো টিভির সাথে আটকে যায়। ওদের চোখ তো টিভি থেকে সরছিলই না। গাট্টু চিঙ্কি, তাড়াতাড়ি আয়, দুধ খেয়ে নে। যখন থেকে টিভি এসেছে টিভি দেখছিস। আজ দুধ খাওয়ার নেই মা, প্লিজ কার্টুন দেখতে দাও না। মা, নতুন স্ক্রিনে কার্টুন দেখতে দারুণ মজা লাগছে। গাট্টু চিঙ্কি, অনেক হলো, এদিকে আসো। এতক্ষণ টিভি দেখা ভালো নয়, আর স্মার্ট টিভি তো ঘরেই থাকছে আমাদের। এখন দুধ খাও আর বাইরে যাও, বাইরে গিয়ে একটু খেলাধুলা করো, পরে এসে হোমওয়ার্ক করো, ঠিক আছে? গাট্টু চিঙ্কি মায়ের কথা শোনে। গাট্টু টিভি বন্ধ করে দেয়, আর মা দুধের গ্লাস নিয়ে এসে ওদের দেয়। আর গাট্টু চিঙ্কি সোসাইটি কম্পাউন্ডে খেলতে যায়। সেখানে সব বাচ্চারা এসেছিল খেলতে। বান্টি, হরি, ভূষণ, শোনো, আমাদের বাড়িতে স্মার্ট টিভি এসেছে, আর নামের মতন টিভিটাও খুব স্মার্ট। আরে বাহ, আমি তো শুধু স্মার্ট টিভির ব্যাপারে শুনেছিলাম, আমিও দেখার জন্য তোমার বাড়ি আসবো। হ্যাঁ, তোমরাও এসো। অনেক বড় স্ক্রিন, আর কার্টুন তো একদম পরিষ্কার দেখা যায়। দারুণ মজা লাগবে, আমরা দেখেছি। বান্টি, শুধু কার্টুনই নয়, তাতে ওয়াইফাইও কানেক্ট হয়ে যায়, আর তার মধ্যে অনেকগুলো ফিচারও আছে। বাবা বলেছে তার মধ্যে আমরা কম্পিউটারের মতন কাজও করতে পারি। হ্যাঁ, স্মার্ট টিভিতে সেগুলো সব করা যায়, যেটা আমরা মোবাইলে কিংবা ল্যাপটপে করতে পারি। হ্যাঁ, বাবা ম্যানুয়াল পড়ছে, আরো জিনিস আছে স্মার্ট টিভির মধ্যে, আস্তে আস্তে সব জানতে পারবো। তুমি জানো, টিভির সাথে মোবাইলও খুব সহজে কানেক্ট হয়ে যায়, আর এখন ছোট স্ক্রিনে দেখারও প্রয়োজন হয় না। আমি স্মার্ট টিভির ব্যাপারে শুনেছি, সেটা টাচ স্ক্রিনও হয়। ঘরে গিয়ে সিস্টেমটা চেক করব, আর টাচ স্ক্রিনটাকে অন করে দেব। অনেকক্ষণ অবধি বন্ধুদের সাথে স্মার্ট টিভির ব্যাপারে কথা বলার পর গাট্টু চিঙ্কি তাদের সব বন্ধুদের নিয়ে কার্টুন দেখার জন্য ঘরে চলে আসে। সবাই চেয়ারে, সোফায় অ্যাডজাস্ট হয়ে বসে পড়ে। সবাই বড় টিভিতে কার্টুন দেখতে এক্সাইটেড ছিল। চিঙ্কি টিভি অন করলো। বান্টি, গাট্টু, ভূষণ স্মার্ট টিভির আরো ফিচার বোঝার চেষ্টা করতে লাগলো, আর আলাদা আলাদা চ্যানেলে পছন্দের কার্টুন দেখতে লাগলো। তখনই বাবা ফেরে, আর মাও বাচ্চাদের এক্সাইটমেন্ট দেখে অবাক হয়ে যায়। মা বাবাকে বলল, গাট্টু চিঙ্কির সাথে সাথে সোসাইটির সব বাচ্চারা খুব এক্সাইটেড স্মার্ট টিভিকে নিয়ে। হ্যাঁ ঠিক বললে, খুশিটা তো দেখতে পাচ্ছি, কিন্তু বাচ্চাদেরকে বোঝাতে হবে স্মার্ট টিভির উপযোগটা স্মার্ট কি করে করা যায়। বাবা মা এগিয়ে যায়। বাচ্চারা, স্মার্ট টিভিটা তোমাকে স্মার্ট করার জন্যে, তাই শুধু কার্টুনই দেখবে না,
স্মার্ট টিভিতে স্মার্ট জিনিস দেখে তুমি নিজে নলেজও বাড়াতে পারবে। তাই স্মার্ট টিভিতে বেশি কার্টুন দেখার জায়গাতে স্মার্ট জিনিস দেখে তোমাদের নিজেদের নলেজ বাড়ানো উচিত। আরে তবেই তো তোমরা হবে স্মার্ট স্টুডেন্ট একটা স্মার্ট টিভির সঙ্গে। বাবা ঠিক বলছে, স্মার্টফোনের সাথে সাথে স্মার্ট টিভিও এখন ঘরে, তাই নিজেদেরও আরো স্মার্ট তো হতেই হবে। কি স্মার্ট টিভি সবাই স্মার্ট। পিকনিকের মজা। ক্লাসরুমে বাচ্চারা কি করে? টিচার না থাকলে মজা করে, আর টিচার থাকলে পড়াশোনা করে। আচ্ছা ভাবো, যদি বাচ্চারা পড়াশোনা করতে করতে বোর হয়ে যায় তাহলে? বানি ইয়ার, এই টপিকটা আমাকে বুঝিয়ে দে না। গট্টু ইয়ার প্লিজ এখন না, কালকের থেকে টিউশনের প্রজেক্টের ব্যাপারে ভেবে ভেবে মাথা খারাপ। তুই ঠিক বলছিস রে, আমিও স্কুল টিউশন স্কুলে ঘুরে ঘুরে মাথা খারাপ হয়ে গেল। না খেলতে যেতে পারছি আর না কোথাও ঘুরতে যেতে পারছি আমি। আরে গট্টু, এইটা শুধু তোর অবস্থা না, পুরো ক্লাসেরই এই অবস্থা। দেখ সবাই কত প্রেসারে এখানে বসে আছে, কেউ এইখানে মজা করতে চায় না। দেখতে চাস? দেখ। এমন বলে বানি চিঙ্কিকে ডাক দিল। এ চিঙ্কি, ওয়্যার ইজ ডঙ্কি? বানি প্লিজ ইয়ার, এখন না। দেখলি গট্টু, চিঙ্কি তো ঝগড়াও করতে চায় না। গাট্টু কিছু একটা ভাবলো আর লাফিয়ে বলল, কাউকে টেনশন নেওয়ার দরকার নেই। আমি জানি তোমরা সবাই এই ক্লাসরুমের দণ্ডির থেকে বের হতে চাও, এনজয় করতে চাও। হ্যাঁ গাট্টু, তাহলে তার জন্য কি করতে হবে? ক্লাসের পিকনিক। এমনিতেও করোনার পরে আমাদের ক্লাস পিকনিকে যায়নি। কিন্তু মিস্টার স্যার রাজি হবে না, ওনার তো পোরশন শেষ করার আছে। তুমি তার চিন্তা করো না, আমি যা বলছি শুধু তাই করো। গাট্টু সবাইকে প্ল্যানটা বলল আর মিশ্রা স্যার ক্লাসে এলো। ওয়েলকাম স্যার। থ্যাঙ্কস বাচ্চারা, কিন্তু তোমাদের এনার্জির কি হলো? সরি স্যার, কিন্তু আমাদেরও আপনার এনার্জি একটু ডাউন মনে হচ্ছে। হ্যাঁ, প্রতিদিনের সেই একই রুটিন। চলো আজকে নতুন বই বের করো, আমাদের পোয়েট্রি পড়ার আছে না। তারপর স্যার কবিতা পড়াতে শুরু করলো। চড়াই মুখে করে দানা নিয়ে আসলো, কিন্তু দানাটা পড়ে গেল। দানা চুরি করতে গেল বাচ্চারা, কিন্তু গাছ হয়ে ছেড়ে গেল। বানি, বলো তো কি বুঝলে? স্যার, দানাতে অ্যাটিটিউড ছিল। আর এইটা শুনে পুরো ক্লাস হাসতে আরম্ভ করলো। আরে বাপ রে, খুবই খারাপ অবস্থা। বানি, রিলস একটু কম দেখো। চিঙ্কি তুমি বলো। স্যার আমি বলি। ঠিক আছে গাট্টু বলো। স্যার, চড়াই কোথাও থেকে নিজের বাচ্চাদের জন্য দানা মানে ধান মানে কোনো সিড বলা হয় সেইটা নিয়ে আসলো, কিন্তু হঠাৎ চড়াইয়ের মুখটা খুলে গেল আর সেই সিডটা মাটিতে পড়ে গেল। আমাদের মতন দুষ্টু বাচ্চারা সেই সিড ধরার জন্য তার পেছনে দৌড়াচ্ছিল। তখনই সেই সিডটা মাটিতে পড়ে গেল আর সেই সিড থেকে একটা গাছ হলো। বাচ্চারা দানাটা ভুলে গেল আর তারা গাছের সঙ্গে খেলতে লাগলো। বাহ গাট্টু, সাবাস। বানি, তুমি কেন বলতে পারলে না? স্যার, বানি শুধু ঘরের মধ্যে বন্দি থাকে, টিউশন যায়, এক্সট্রা ক্লাস করে, মোবাইল দেখে, তাহলে স্যার ও নেচার কি করে দেখতে পাবে? বাহ গাট্টু, কি আইডিয়া দিলে। বাচ্চারা, তোমাদের মতন আমারও অবস্থা হয়ে গেছে। আমারও অনেকদিন হয়ে গেল আমি নেচারের সঙ্গে দেখা করিনি। একটা কাজ করা যেতে পারে, এই কবিতাটা নেচারের থেকে শুনি যে গাছটা তৈরি কি করে হয়। এখন স্যার আমরা কি করব? মানে আমরা পিকনিকে যাব। তারপর আর কি, পরের দিন বাসে বসে গাট্টু, চিঙ্কি আর পুরো ক্লাস পিকনিকের জন্য বেরিয়ে পড়লো। শহরের বাইরে নেচারের কাছে কোন একটা স্ট্রবেরি বাগানের কাছে একটা ছোট পিকনিক স্পট ছিল। সবুজ সবুজ ঠান্ডা হাওয়ার নরম নরম পাহাড় ছিল আর চারিদিকে খোলা আকাশ। মাটিতে পা রাখতেই সব বাচ্চাদের ভেতরে এক্সাইটমেন্ট ভরে গেল। ওয়াও, কি ভিজুয়াল, কি দৃশ্য! কি ঠান্ডা ঠান্ডা আর ফ্রেশ ফ্রেশ হাওয়া চলছে, মনে হচ্ছে যে এই হাওয়াটা আমি খেয়ে ফেলি। চিঙ্কি, এখানে মাঝে মাঝে রেনফলও হয়, তার জন্য জায়গা রাখো পেটে। তারপর আর কি, মিশ্রা স্যার জোরে একটা সিটি মারলো।
সিটির আওয়াজ শুনে বাচ্চারা এদিক ওদিক দৌড়াতে শুরু করলো। নরম মোলায়ম ঘাসে গড়াগড়ি খায়, আবার ওঠে, নাচতে থাকে আর গান গাইতে থাকে, হাওয়ার সাথে কথা বলতে বলতে এনজয় করতে থাকে। বাচ্চারা মজা আসছে তো? হ্যাঁ স্যার, খুব মজা আসছে। তখনই হালকা হালকা বৃষ্টি আরম্ভ হয় আর সবাই আরো বেশি মজার রূপে এসে গেল। বাহ স্যার, আমি জানলা দিয়ে বৃষ্টি হতে অনেকবার দেখেছি, কিন্তু আসল মজা তো বৃষ্টিতে ভেজার আছে। তখনই গাট্টু দেখলো যে স্ট্রবেরির বাগানে একটা কৃষক দাঁড়িয়েছিল আর বাচ্চাদের ডাকছিল। স্যার, মনে হয় ওনারা আমাদেরকে খেতে ডাকছে। তার জন্য থ্যাঙ্কস আমাকে বলো। তোমাদের জন্য আমি স্ট্রবেরির পুরো ক্ষেতটাকে বুক করে নিয়েছি। চলো। তারপর বাচ্চারা স্ট্রবেরির বাগানে যায়। রকমারি রং বেরঙের স্ট্রবেরি আর সুস্বাদু টেস্ট দেখে সবার মুখে জল এসে গেল। আর গাছ থেকে তুলে একটা একটা লাল স্ট্রবেরি দাঁতের ডগায় কামড়াতে শুরু করলো। আহ, ফ্রেশ ফ্লেভারের তো মজাই আলাদা হয়। এরপর সবাই অনেক ঘুরলো। তারপর সবাই মিলে পাহাড়ে কিছু ফান গেমসও খেললো। গাট্টু রেসে সবাইকে আউট করলো। চিঙ্কি পাখির উপরে একটা খুব সুন্দর গান গাইলো আর বানি গিটার বাজালো, যার সাথে গাট্টু ডান্স করলো। আর সবাই হাততালি দিয়ে পুরো ব্যাপারটাকে জমিয়ে দিল। চলো আমরা সবাই মিশে এখন লাঞ্চ করে নিই। তারপর সবাই নিজের নিজের টিফিন খুললো। মিশ্রা স্যারের টিফিন সব থেকে উঁচু আর সবার জন্য ছিল। আমি পুরো 7 দিনে 7টা সবজি একসঙ্গে এনেছি, যার যেইটা পছন্দ সেইটা নিয়ে নাও। গাট্টু চিঙ্কিও নিজের টিফিন সবার সাথে শেয়ার করলো। তারপর লাঞ্চ শেষ হতেই সবাই কিছুক্ষণ ওখানে খোলা হাওয়ায় বিশ্রাম করলো। তারপর মিশ্রা স্যার বললেন, বাচ্চারা, নেচারের বই সব থেকে বড় হয়। ওইটা আমাদের এমন এমন শিক্ষা দিয়ে দেয় যেটা আমরা 4টে দেওয়ালের মাঝখানে বসে শিখতে পারবো না। এখন সেই কৃষকটা তোমাদেরকে প্র্যাকটিক্যাল দেখালো যে একটা ছোট দানার থেকে এত বড় ফসল কি করে হয়, সেইটা সে বোঝালো। আমরা আরো বেশি জানবো আর আরো বেশি ঘুরে বেড়াবো, কিন্তু একটা কথা মনে রেখো। সেটা কি স্যার? সবসময় নেচারকে সম্মান করো। গাট্টুর সাথে সাথে সব বাচ্চারা মিশ্রা স্যারের এই কথাটা মনে মনে মেনে নিল। আর এইভাবে গাট্টুর ক্লাসের পিকনিক অনেক সাকসেসফুল হলো। গাট্টুর নতুন চুলের কাট। সবার মাথায় কিছু না কিছু কখনো না কখনো ভূত চাপে। গাট্টুর মাথায়ও চুল লম্বা করার ভূত চেপেছিল। গাট্টু, চুল অনেক বড় হয়ে গেছে, হেয়ার কাট করে নাও। তোমার লম্বা চুল স্যুট করে না বাবা। আমাদের সেই হেয়ার স্টাইল করা উচিত যেটা আমাদের স্যুট করে। গাট্টু বেচারা রেগে গেল। ও নিজের চুল কাটতে চাইছিল না। গাট্টু বাড়ি ফিরল, কিন্তু মা বাবাকে কিছু জানালো না। কিন্তু চিঙ্কি, ও আর কোথায় চুপ থাকতো। বাড়ি ফিরতে গাট্টুর ব্যাপারে বলে ফেলল। বাবা, মিশ্রা স্যার না গাট্টুকে কালকে চুল কেটে আসতে বলেছে। আরে, একে তো আমি কখন থেকে বোঝাচ্ছি, শুনলে তবে না। আর এর মাও তো সবসময় সাইড নেয়। না, মিশ্রা স্যার যখন বলেছে, আমি আর গাট্টুর সমর্থন করব না। গাট্টু, এবার তোমার চুল কেটেই নেওয়া উচিত। এইটা শুনে গাট্টুর কান্না এসে গেল। না মা, তুমি তো দেখছো আমি কতদিন ধরে চুল বড় করছি, তাহলে কি করে হঠাৎ করে আমি কেটে দিই? আমার সেই সিনেমার হিরোর মতন চুল রাখার আছে। তুমি দেখেছিলে না, যখন সে ঘোড়ার উপরে বসে ভিলেনের পেছনে তাড়া করেছিল, তার চুল কেমন করে হাওয়াতে উড়ছিল। বাবা, সেটা সিনেমা। রিল আর রিয়েলের মধ্যে পার্থক্য থাকে। লম্বা চুল স্কুল আর সোসাইটিতে ভালো দেখায় না। আমাদের ডিসেন্ট হেয়ার স্টাইল রাখা উচিত, যেটা আমাদের পার্সোনালিটিকে স্যুট করবে। মিশ্রা স্যারও এটাই বলছিল। গাট্টু মন খারাপ করে নিজের রুমে বসেছিল, কেননা বাবা ওকে হেয়ার কাট করতে নিয়ে যাচ্ছিল। গাট্টু, মন খারাপ কেন করছো? আর তারপরে বাবা সন্ধেবেলায় গাট্টুকে নিয়ে একটা সেলুনে গেল। গাট্টুর ওখানে একদম মন লাগছিল না। ও নিজের চুলগুলো ধরে এক কোনায় মন খারাপ করে বসেছিল। যে লম্বা চুল যে কোনো সময় ওর থেকে কেটে আলাদা হওয়ার ছিল। তখনই একটা খুব বুড়ো দেখতে বারবার গাট্টুর কাছে এসে বলল, চলো বাবা, হেয়ার কাট করতে হবে তো। বারবারকে দেখে গাট্টুর আরো মন খারাপ হয়ে গেল। ওর মনে হলো যে এই বারবারের বয়স তো অনেক বেশি, এ গাট্টুর ফিলিংস কি করে বুঝবে? ও তো কোনো পুরনো স্টাইলে গাট্টুর চুল কেটে দেবে আর তারপর সবাই ওর মজা ওড়াবে। কিন্তু এই বারবার অনেক কুল আর স্মার্ট ছিল। ওয়াও,
তোমার চুলের টেক্সচারটা তো খুবই ভালো, আর তোমার চুলটা বেশ লম্বা। লম্বা চুলের সুবিধা এইটা যে আমি সেইটাকে ভালো করে কেটে তোমাকে একটা ভালো হেয়ারস্টাইল দিতে পারবো, যেটা তোমাকে স্যুটও করবে আর সবাই দেখে ইমপ্রেসও হবে। এইটা শুনে গাট্টু ভেতর থেকে খুব খুশি হয়ে গেল। তারপর বারবার কাঁচি চালালো আর গাট্টুর চুল নিচে পড়তে শুরু করলো। আর দেখতে দেখতে গাট্টুর একটা খুব সুন্দর হেয়ার কাট হয়ে গেল। নতুন লুকটা মিররে দেখে গাট্টু খুব খুশি হয়ে গেল। ওয়াও, এই হেয়ার কাটটা তো সেই লম্বা চুলের থেকে খুবই ভালো। থ্যাঙ্কস আঙ্কেল। আমি ভেবেছিলাম আপনি পুরনো হেয়ার কাট আমাকে দিয়ে দেবেন, কিন্তু আপনি তো বেশ একটা ইউনিক হেয়ারস্টাইল দিয়েছেন। এই হেয়ার কাটের নামটা কি? এর কোনো নাম নেই বাবা, আর না এই হেয়ারস্টাইলটা আমি কারোর উপরে আগে কখনো করেছি। তুমি প্রথম, তোমাকে এই হেয়ারস্টাইল দেওয়া হয়েছে। তুমি এর নাম বলো, কি রাখা যেতে পারে? এই হেয়ার কাটটা দেখে আমার তো পুরো ক্রেজি ফিলিং আসছে। আমরা কি এর নাম ক্রেজি হেয়ার কাট রাখতে পারবো? ওয়াও, ক্রেজি কাট! আমি আজকেই একে নিজের লিস্টে লিখে নিচ্ছি। গাট্টুর হেয়ার কাট বাবারও খুব পছন্দ হলো। বাবা বারবারকে বলল, বাহ, আপনি তো দারুণ কাজ করে দিয়েছেন। গাট্টু তো চুল কাটতেই চাইছিল না, এখন তো কেটে খুশিও আছে। গাট্টু, প্রত্যেকের এমন একটা হেয়ারস্টাইল থাকে যেটা শুধু তার উপরেই ভালো লাগে। সব মানুষই ইউনিক হয়, তাই কারোর কপি না করে এটা যদি আমরা করি যে নিজেদের একটা ইউনিক স্টাইল বানাই। মাম্মি গাট্টুর হেয়ার কাট দেখলো আর ও খুশি হয়ে গেল। ওয়াও, তুমি অনেক কনফিডেন্ট, স্মার্ট আর চার্মিং লাগছো। মজা তো তখন এলো যখন পরের দিন গাট্টু ক্লাসে এন্টার করলো। গুড্ডি, হারি, বান্টি আর পুরো ক্লাস ব্যাস গাট্টুর দিকেই তাকিয়েছিল। গাট্টুর একদম স্পেশাল ফিল হচ্ছিল। ওয়াও গাট্টু, নাইস হেয়ার স্টাইল। থ্যাংক ইউ। গাট্টু, এই কাটটার নামটা কি রে? ক্রেজি কাট। আর গাট্টু ক্রেজি তো তখন হলো যখন ওর ক্রেজি কাটের প্রশংসা মিশ্রা স্যার নিজে করলো। ওয়াও গাট্টু, এই হেয়ার কাটটা তোমাকে স্যুট করছে। চুলটা একটু লম্বা আছে, কিন্তু তোমার এটা ভালো দেখাচ্ছে। এটা শুনে গাট্টু খুব খুশি হয়ে গেল। ও নিজের নতুন হেয়ারস্টাইলের খুব খুশি ছিল। কিন্তু বেচারা বান্টি গাট্টুর নতুন হেয়ারস্টাইল আর তার প্রশংসা শুনে শুনে খুব মন খারাপ করছিল। দুপুরের ছুটিতে ও গাট্টুকে জিজ্ঞেস করলো, গাট্টু, তুই নিজের বারবারের অ্যাড্রেসটা দে না, আমারও তোর মতনই একটা হেয়ার কাট করানোর আছে। একদম করিস না, আমার বারবার বলেছে আমাদের ওই হেয়ারস্টাইল করা উচিত যেটা আমাদের স্যুট করে। আমার মনে হয় তোর উপরে এই হেয়ারস্টাইলটা ভালো দেখাবে না, যেটা তোকে স্যুট করবে সেই হেয়ারস্টাইলটা কর। আচ্ছা, বুঝে গেছি। তুই চাস যে শুধু তোরই প্রশংসা হোক। আমি যদি তোর মতন হেয়ার কাট করিনি তাহলে তোর ভ্যালুটা কম হয়ে যাবে, তাই এত নাটক করছিস না তুই? হ্যাঁ? না না বান্টি, এমন নয় রে। তুই যদি বলছিস তাহলে আমি তোকে বারবারের অ্যাড্রেস দিয়ে দিচ্ছি, বাকিটা তোর ইচ্ছে। আর পরের দিন তাই হলো যেটা হওয়া উচিত ছিল না। বান্টিও গাট্টুর মতন ক্রেজি কাট করে ক্লাসে এলো। যেই ও ক্লাসে এলো সবাই ওর দিকেই তাকিয়ে থাকলো আর তারপরে হাসতে শুরু করলো, কারণ ওই হেয়ারস্টাইল বান্টিকে একদম ফুলিশ দেখাচ্ছিল। আরে বান্টি, তুই এইটা কি করলি? এইটা তোর উপরে নয়, শুধু গাট্টুর উপরেই ভালো দেখায়। মিশ্রা স্যারও বান্টির নতুন লুকটা পছন্দ করলো না। তারপর দুপুরের ছুটিতে বান্টি গাট্টুর কাছে এসে বলল, সরি রে গাট্টু, আমাকে বারবার ওই জিনিসটা বোঝানোর চেষ্টা করছিল, কিন্তু আমি শুনলাম না আর আমার জোক হয়ে গেল। এখন বুঝলি আমাদের ওইটাই করা উচিত যেটা আমাদের নিজের। অন্যদের নকল করে কোনো লাভ নেই। আমি ওই কথাটা আগে বুঝতে পারছিলাম না, তারপরে আমার বারবার আমাকে বুঝিয়ে দিল। আর এখন তুমিও বুঝে যাও আর সন্ধেবেলা গিয়ে নিজের হেয়ারস্টাইলটা ঠিক করে নাও। এতে বান্টি লজ্জা পেয়ে গেল আর এরপর কখনো গাট্টুর নকল না করার প্রমিস করলো। আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তো আমাদের ভিডিওকে লাইক করুন, কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করুন।